तेरे जाने का गम और न आने का गम, फिर जमाने का गम क्या करे। राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर ना मिले। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। इरादे फिर से जाने के, तुम ही यहाँ नहीं लाना। मेरे दहलीज से होकर बहारें जब गुजरती है, यहाँ क्या धूप क्या सावन, हवाएं भी बरसती है। हमें पूछो क्या होता है, बिना दिल के जिए जाना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। আহিল নিশির কথার জবাব না দিয়ে এক প্রকার টেনে বেডরুমে ওকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজা লক করে দিল। রাগে সে লাল হয়ে আছে একেবারে, মেজাজটা চড়ে আছে সেই সকাল থেকেই। তাই তো ভার্সিটির গেটে 2 ঘন্টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকে পিক করেছে তাকে। রাগের কারণ সম্পর্কে যদিও নিশি এখনো ভালো করে কিছু আন্দাজ করতে পারেনি, তবে গাড়িটা আহিলদের বাগান বাড়িতে ঢুকতেই নিশি হক চকিয়ে গেল কিছুটা। কিন্তু ততক্ষণে যে তার হাতে কিছুই করার নেই, তাও সে বেশ বুঝতে পারছে। দুবার চেঁচাতেই আহিল খেয়ে ফেলবো লুক নিয়ে চোখ পাকিয়েছে তার উপর। একবার বিনা প্রস্তুতিতে সেটা হজম করে গেলেও আর নিতে পারবে না সে, বদহজম নিশ্চিত। গাড়ি থেকে নেমে যে দৌড়ে যাবে তার উপায়ও রাখেনি আহিল। হাত ধরে টেনে একেবারে উপরে নিয়ে এসেছে তাকে। কি করছেন আপনি? দরজা দিলেন কেন? আহিল নিশির হাতটা টান দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো। নিশির দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে আসার আগে আহিল বেশ খানিকটা এগিয়ে গেল তার দিকে। কি করছেন আপনি? একদম আমার কাছে আসবেন না, সরে দাঁড়ান। আমি বাড়ি যাবো, কাছে আসবেন বাবা, বলে দিচ্ছি। তাই নাকি? তাহলে কি আসবে? ফারাজ ও বুঝি খুব এক্সপেক্টেড? ওর সাথে এত কথা কিসের? নিষেধ করেছিলাম না? ওর সাথে কথা বলে তো মুখে হাসির বাঁধ বানাতে, তাই না? আর সকালে কি যেন বলছিলে তোমাকে ডিভোর্স দিতে? হ্যাঁ, তোমার সাহস কত? তুমি আরিফকে দিয়ে বাবাকে তোমার কাজিনের সাথে আমার বিয়ের কথা বলিয়েছ? হ্যাঁ? ধমক শুনে নিশির আত্মা উড়ে যাচ্ছে যেন। কোনো মতে আত্মা হাতে নিয়ে বলল, লোকটাকে এমনিতে এত ভয় করে, তার উপর এইভাবে তো চেঁচাচ্ছে। আরফি আমার নামটা বলে দিল আপনাকে? বেঈমান, গুই সাপের ডিম, বজ্জাতের হাড্ডি। আপনি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসছেন, কই আপনি আর কই আমি। আপনি আপনার জন্য বেস্ট, তার জন্যই আর আপনার সাথে মিলও আছে। সারাদিন শুধু পড়াশোনা করে, ওর জন্য আমি মার কাছে কত বকা খাইছি তার হিসেব নেই। তাই আপনার মতো নাইজেরিয়ান অ্যানাকোন্ডার সাথে ওকে বিয়ে দিয়ে আমি বদলা নিব। কথাটা শেষ করেই নিজের মুখ চেপে ধরে আছে সে। কি থেকে কি বলে ফেললো সে? এই হয়েছে এক জ্বালা। মুখ একবার চলতে শুরু করলে তাকে থামানো বেশ মুশকিল। এই রে, কি হবে এখন? আজকের পর সেই ধারণা মাথাতে আনতে পারো কিনা দেখো তো। বলে নিশিকে আবারও বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। নিশি নিজের দিকে ডিফাইন করার আগেই তার ঠোঁট আহিলের দখলে। নিশি চোখ মুখ খিচিয়ে ঠোঁট মুখের মধ্যে ঢুকিয়ে নিল আর ক্রমশ আহিলকে নিজে থেকে সরাতে আহিল এটা দেখে আরো রেগে গেল। তাই ওর উপর থেকে সরে এসে হ্যাঁচকা টানে ওকে শোয়া থেকে তুলে ইচ্ছে করে জামার চেইন একটানে খুলে পিঠের দিকে হাত আর গলা দিয়ে স্লাইড করতে করতে খুব কাছে চলে আসলো।
আহিলের এমন আচমকা আক্রমণে পুরো ভেবাচেকা খেয়ে বড় বড় চোখ করে তাকালো নিশি। চেঁচানোর সুযোগ না দিয়ে আহিল নিশির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল ফের। প্রথমে আহিল নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলেও ও এখন পুরোদমে জেদের বসে বেপরোয়া হয়ে পড়েছে নিশির উপর। নিশির এমন নিজেকে গুটিয়ে রাখা, তার কাছে ঘেঁষতে না দেওয়া, তাকে দূরে সরিয়ে রাখা, এগুলো আর নিতে পারছে না সে। এতটা অবহেলা কি আদৌ তার পাওনা? আজ তার শেষ দেখেই ছাড়বে সে। এদিকে আহিলের এই এহেন আচরণ সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে আহিলের বুক সামনে ধাক্কা দিয়ে যাচ্ছে সে, কিন্তু এতে এক চুলও নড়তে পারেনি আহিলকে। তবে আচমকা জোরের ধাক্কায় আহিল তাল সামলাতে না পেরে পিছনে সরে যায় বেশ কিছুটা। নিশির দিকে তাকিয়ে দেখে কাঁদছে আর ঠোঁট মুছছে। এটা দেখে আহিল রাগে নিজের আধ খোলা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। নিশির চুলের মুঠিতে হাত ডুবিয়ে খামছে ধরল ঘাড়। আমার দেওয়া চুমুর মতো আমাকেও জীবন থেকে মুছে দিতে চান? তা তো আর হচ্ছে না মিসেস আহিল। আবারও সে মত্ত হলো ঠোঁটের নেশায়, কিন্তু এবার আর সেই নেশার উষ্ণতা নেই, আছে কেবল রুক্ষতা। দাঁতের ঘষায় আর কামড়ে নিশির ঠোঁটের বিহাল দশা ততক্ষণে। জামাটা কাঁধ থেকে নামাতেই নিশি আহিলকে ছুটার জন্য একরকম ধস্তাধস্তি করে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে আছে। আহিলকে বাধা দেওয়ার আর কোনো শক্তি আর নিশির কাছে অবশিষ্ট নেই। চুপচাপ চোখের জল ফেলে যাচ্ছে সে, কিন্তু আহিলের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তার সমস্ত অবহেলার গ্লানি মোছাতে ব্যস্ত তখন। ভোর 4টার দিকে আহিল ক্লান্ত হয়ে নিশির পাশে নিশিকে বুকের উপর নিয়ে শুয়ে পড়ে। নিশির মাথার এক পাশে চুমু দিয়ে চুলে পিলি কেটে দিতে থাকে। আজকে রাত্রে এমন হতো না নিশু, তুমি কেন আমায় রাগিয়ে দাও বলো তো? তোমাকে আমি একটু কষ্ট দিতে চাই না জান। তুমি নিশির কোনো সাড়া না পেয়ে আহিল নিশিকে কয়েকবার ডাকলো। তারপর উঠে নিশির দিকে তাকিয়ে দেখে তার সেন্স নেই। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে নিজে ক্ষত বিক্ষত করে দেওয়া ঠোঁটটাতে আলতো করে ছুঁয়ে দিয়ে নিশিকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দুজনেই গোছল সেরে নিল। আহিল নিশিকে তার নিজের একটা শার্ট আর ট্রাউজার পরিয়ে দেয়। শার্টটা পরাতে গিয়ে আহিল বুঝতে পারলো নিশির উপর এভাবে তার হিংস্র হওয়াটা ঠিক হয়নি, কিন্তু এই মেয়েটা তার কাজকর্ম দিয়ে আহিলকে পুরো বিগড়ে দেয়। নিশির এখনো কোনো হেলদোল নেই, আহিলের উপর সমস্ত ভর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে তার। পেটের নিচের অংশে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে। নিশি ফুপিয়ে কেঁদে উঠল। কি হয়েছে নিশু, কাঁদছো কেন? চোখ বুঝে পেট চেপে ধরে বলল, দাঁড়াতে কষ্ট হচ্ছে। আহিল দেরি না করে ওকে কোলে তুলে নিল। বিছানার দিকে একবার তাকিয়ে নিশিকে অন্য রুমে শুইয়ে দিল। রুমে এসে আহিল বিছানার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আকাশি রঙা বিছানার চাদরে রক্তের ছোপ ছোপ দাগগুলো বলে দিচ্ছে তার প্রিয়তমার যন্ত্রণার পরিমাণ। আহিল একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদরটা তুলে ভাঁজ করে কাভার তুলে আরেকটা চাদর বিছিয়ে দিল। বাড়ির কেয়ারটেকারকে দিয়ে আহিল আগে খাবারের ব্যবস্থা করিয়ে রেখেছিল। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করার জন্য ওভেনে ঢুকিয়ে টাইম সেট করে দিয়ে আরিফকে ফোন দিল। ফোনের আওয়াজে বিরক্ত হয়ে আরফি ঘড়ির দিকে তাকালো, কিন্তু আবছা আলোতে ঘুম চোখে দেখতে পারল না সে। মিটমিট চোখে ফোনের দিকে তাকাতেই সব ঘুম উধাম। আরফি, নিশি আমার সাথে আছে। তুই নিশির বাসায় ফোন করে জানিয়ে দে যে আরো 2-3 দিন তোর সাথে থাকবে। কিভাবে ম্যানেজ করবি আশা করছি তুই নিজেই ডিল করে নিবি। ভাইয়া, নিশি আপু ঠিক আছে তো? তোকে যে কাজটা দিলাম ওরা ঠিক মতো করে আমাকে জানা। আর শোন, বাবা যেন আমি সবের কিছুই না জানে। ঠিক আছে ভাইয়া, তুই বাড়ি কখন আসবি? নাহলে বাবাকে যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো তাই আর কি। বাবাকে যা বলার আমি বলে দেবো, তোকে অত ভাবতে হবে না। এখন রাখছি। ফোন রাখার পর আরফি বেশ চিন্তিত হয়ে পড়ল নিশির কথা ভেবে, কারণ সে তো ভালো করে জানে যে তার ভাইয়ের রাগ। নিশি আর আহিলের বিয়ের কথা আরফি প্রথম দিন থেকে তো, কিন্তু আরফি যে তাদের বিয়ের কথা জানতো এ কথা শুধু আহিল জানতো, কিন্তু নিশি জানতো না, কারণ আহিল নিজেই আরিফকে জানিয়েছিল। আর এ ব্যাপারে নিশির সাথে কথা বলতেও সেই বারণ করেছিল।
আহিলের কথা মতো আরফি নিশির বাসায় ফোন দিয়ে থাকার কথাটা জানিয়ে দিল। প্রথমে নিশির মা রাগ করলেও পরে আরফি অনেক বলে কয়ে ম্যানেজ করে নিল। আমার ভাইয়ের কথা মতো ব্যাপারখানা ফোন করে জানিয়ে দিল আরফি। আরফির সাথে ফোনে কথা বলে আহিল লবণ গরম পানি নিয়ে নিশির রুমে ঢুকে দেখলো সে বিছানায় অসাড় হয়ে পড়ে আছে, পেটের উপর হাত রেখে। আহিল যখন রুমে ঢুকছিল আহিলের দিকে এক পলক তাকিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নেয় নিশি। ভোরের আধার কাটিয়ে আলো ফুটতে শুরু করেছে সবে মাত্র। আহিল জানালার পর্দা সরিয়ে বারান্দার দরজা খুলে পর্দা দুভাগ করে হুকে আটকে দিল। বিছানার দিকে তাকাতেই দেখলো নিশি এখনো চোখ খুলেনি, কিন্তু মাঝে মাঝে ঠোঁটে ঠোঁট চেপে কপাল কুঁচকে উঠছে। দেখি বুঝে যাচ্ছে যে কষ্ট পাচ্ছে ভীষণ। পানির বোলটা বেড সাইডের টেবিলে রেখে নিশির দিকে তাকালো সে। মেয়েটার চোখ ফুলে, নাক লাল হয়ে আছে, ছোট ফুলে রক্তবর্ণ হয়ে আছে, কোথাও কেটেছেও হয়তো। কাতুয়া শার্ট পরার জন্য গলার দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। গলার দুপাশে মুখ চেপে ধরার কারণে রক্ত জমে কালচে নীল হয়ে আছে। আহিল এতক্ষণ ধরে যে ওর পাশে বসে আছে তাতে নিশির কোনো হেলদুল নেই। একটা রুমাল পানিতে ভিজাতে ভিজাতে বলল, তোমার বাসায় জানানো হয়েছে তুমি আরিফের সাথে আমাদের বাসায় 2-3 দিন থাকবে। কে জানালো বাসায়? আরফি। নিশি আর কিছু বলতে পারলো না। তাছাড়া তার এখন কোনো কিছু ভাবতেও ইচ্ছে করছে না। আর কিভাবেই বা পারবে? পেটের থেকে পায়ের পাতা পর্যন্ত মনে হচ্ছে কেউ অবশ করে রেখেছে। আর হঠাৎ হঠাৎ এমন চিনচিনে ব্যথায় সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। খুব বেশি খারাপ লাগছে? নিশি মাথা নাড়িয়ে না করলো। আহিল আর কাল বিলম্ব না করে ভিজে কাপড়টা নিয়ে গলার দিকটা আলতো করে মুছে দিল। জায়গাগুলোতে কাপড়টা লাগাতেই কামড় দিয়ে ধরলো। নিশি দাঁতে দাঁত চেপে রাখলেও চোখের জল আটকাতে পারে না। এত কষ্ট সে কখনো পেয়েছে কিনা মনে পড়ছে না। এটা কিসের শাস্তি আল্লাহকে দিচ্ছে? গলার দিকটা মুছতে পারলেও বুকের দিকটা মুছতে পারছে না আহিল। তাই শার্টের বোতাম খুলে মুছে দিয়ে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিল। এখনো নিশি চোখ বন্ধ করে পড়ে আছে, কিন্তু ঘুমায়নি। এটা আহিল খুব ভালো করে বুঝতে পারছে। খাবার খাওয়ার জন্য আহিল অনেক সময় ধরে ডাকছে, কিন্তু নিশি কোনোভাবেই রেসপন্স দিচ্ছে না। তাই আহিল কিছুটা জোর করে বালিশে হেলান দিয়ে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে শুরু করলো। আর খাবো না। আরে 2বার খাবার মুখে দিয়ে কি পেট ভরে যায় নাকি? আর ভালো লাগছে না, পেট ব্যথা করছে ভীষণ। তার একটু খাও না। আহিল আর নিশিকে জোর করলো না। সে নিজের খাবারটা শেষ করে গরম দুধ নিয়ে রুমে চলে এলো। দুধটা খেয়ে নাও, ব্যথাটা কমে যাবে। নিশি কিছু না বলেই খেয়ে নিল, কারণ সেই অসহনীয় ব্যথা থেকে মুক্তি চায়। কিন্তু দুধ তো খেয়ে নিল, এবার তো মনে হচ্ছে সব বের হয়ে আসছে। আরে খাবার সাথে সাথে শুয়ে পড়তে নেই, উঠে বসো। এই বমি করবে নাকি? বলি সাথে সাথে নিশির পিঠে আস্তে আস্তে চাপড় দিতে শুরু করলাম। নিশি আহিলের এই কাজ দেখে বিছানা বরাবর রাখা ড্রেসিং টেবিলের আয়নায় আহিলের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। তাদের চোখাচোখি হতেই নিশি ঢিকুর তুলল বলে দুধের গ্লাসটা নিয়ে বের হয়ে গেল। বাবার সাথে কাল থেকে কথা হয়নি। গ্লাসটা খাবার টেবিলের উপর রেখে ফোন হাতে নিয়ে বাগানের দিকে চলে গেল সে। ওয়াশরুমে যাওয়ার জন্য নিশি বেড থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে আবারও পেটে হাত রেখে চেপে বসে পড়ল। আবারও সেই ব্যথা দাঁড়ানোর সাথে সাথেই তা ভেঙে আসছে। আসো আমি এগিয়ে দিচ্ছি। আমি নিশির কাঁধে হাত দিয়ে বললাম। কেন? আপনি এগিয়ে দেবেন কেন? কথা না বাড়িয়ে নিশিকে কোলে তুলে নিল। নিশিমণি ওয়াশরুমে কি আমাকে সহ ঢুকবে নাকি? আপনি একটা ডাস্টবিন। আপনাকে আমি বলেছি কোলে নিতে। নিশিমণি তো একটা শিশু, আর শিশুরা তো কোলে কোলেই থাকে বলেই আহিল নিশিকে চোখ মারল। নিশির এই মুহূর্তে ভয়ানক গালি দিতে ইচ্ছে করছে, কিন্তু ভয়ঙ্কর রকমের খারাপ গালি নিশির মনে পড়ছে না। যা আসছে সব ছোটখাটো লোকাল গালি, ওই যে বাপ মা তুলে। কিন্তু নিশি এই গালিগুলো দিতে চাচ্ছে না। সে আহিলকে গালিগুলো দিতে চায়। যে গালি শুনে আহিল তার দোকান হাত দিয়ে চেপে ধরে তার থেকে শত সহস্র মাইল দূরে থাকবে। গভীর ঘুমটা হঠাৎ করে কেটে গেছে নিশির,
কিন্তু চোখ খুলতে একদমই ইচ্ছে করছে না তার। বা পাশের গালটা ব্যথা করছে। বিছানায় বালিশ তো এত শক্ত না, কিসের উপর ঘুমিয়ে আছে সে? তাহলে কি এই কুত্তাটা ঘুমানোর পর তাকে নিচে শুইয়ে দিয়েছে? আজকে খুন করে ফেলবো একদম, কোনো ছাড়াছাড়ি নেই। কয়েকটা গালি মনে পড়তেই নিশি টপাটপ গালিগুলো আহিলকে দিয়ে উঠে বসে পড়ল। গুড ইভিনিং হানি। এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরাতে সরাতে নিশি আহিলের কণ্ঠটা শুনে এদিক ওদিক তাকালো, কিন্তু আহিলকে দেখলো না। এদিক ওদিক কি খোঁজো? আমি এখানে তোমার নিচে। কথাটা শুনে নিশি ভিমড়ি খেয়ে আহিলের দিকে তাকাতেই দেখলো সে তার পেটের উপর বসে আছে। আশেপাশে তাকাতেই বুঝতে পারলো এটা আরেকটা রুম। আর একটু ভালো করে তাকাতেই দেখলো এটা তো কালকের রুমটা। আমি এই রুমে কিভাবে এলাম? আমি তো ওই রুমে ঘুমোচ্ছিলাম। ওইটি গেস্ট রুম নিশি, এটা আমাদের রুম, তাই এই রুম নিয়ে আসছি। গেস্ট রুমে কি বাড়ির বউ থাকে নাকি? নিশি চোখটা ছোট করে তাকাতেই কোলে করে এনেছি, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি বলেছি আমাকে কোলে নিতে। কোলে থেকে নামতেও চাইছিলে না। এক বিন্দু মিথ্যা কথা বলছি না, আর আমি যে মিথ্যা বলি না তা কিন্তু তুমি বেশ ভালোভাবে জানো। আমি তো তোমাকে বিছানায় শুয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি তো পুরোই মাঙ্কি স্টাইলে গলা জড়িয়েছিলে, তাই তোমার পাশে শুয়ে পড়লাম, ওই বাধ্য হয়ে আর কি। আচ্ছা বাদ দাও, এবার আমাকে বলো, আমাকে যে ব্যাঙের মতো জাপটে ধরে ঘুমিয়ে ঘুমটা কেমন হলো? আমি ব্যাঙের মতো ঘুমিয়েছি? এই যে এইভাবে পেটের দুপাশে পা দিয়ে বুকের উপর মাথা দিয়ে বলেই নিশির মাথাটা আহিল আবারও বুকের সাথে চেপে ধরলো। নিশি ঝট করে মাথা উঠিয়ে ভিংচি কেটে বলল, বললেই হলো। তুমি তো এখন আমার পেটের ওপরই বসে আছো, আবার বলছো বললেই হলো? বেশ করেছি, বসে আছি। বাহ, আমার উপর বসে থেকে আমার সাথে হম্বি তম্বি। উঠো, সরো। কোনো কিছু না শোনার ভান করে বেশ আয়েশ করে বসলো। আমার শার্ট ভেজা কেন? আমি কি জানি, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যেন আমি আপনার শার্টে হিসি করে দিয়েছি। ওই তুমি দাঁত ব্রাশ করে ঘুমাওনি? ছি নিশু, আমার শার্ট ভিজে দিলে লালা দিয়ে। হ্যাঁ, দুপুরবেলা কে দাঁত ব্রাশ করে ঘুমান? বাচ্চাদের মতো ঘুমাবো, হাঁ করে আবার লালা পড়ে। ছি ছি ছি। আমি হাঁ করে ঘুমাই। আজকে হাঁ করে ঘুমাচ্ছিলে, তার জন্যই তো। এই আমার কয়েকটা লাইন মনে পড়ছে, শুনবে? আচ্ছা শোনো তাহলে। নিশু একটা শিশু, মাথায় নেই তার কিছু, নিশু বিছানা। বাকিটা বলার আগে নিশি আহিলের পেটের উপর থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে ধপাস করে আবার পেটের উপর বেশে। হা আল্লাহ, নিশু! বাজে কথা বললে এভাবেই শাস্তি পেতে হবে। ঘন্টার পর ঘন্টা আমাকে ব্যাঙের মতো চাপে ধরে ঘুমিয়ে লালা দিয়ে আমার শার্ট ভিজিয়ে আবার আমাকেই শাস্তি দেওয়া। ওয়েট, কড়াই গন্ডায় সব উসুল করে নেবো আমি। মিস্টার অলস। বাকিটা বলার আগে নিশি আহিলের পেটের উপর থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে ধপাস করে আবার পেটের উপর বসে পড়ল। পেটে অসহ্য ব্যথাটা এখন না থাকলেও হাঁটতে গেলে তলপেটে বেশ লাগছে। অসহ্য লাগছে এখন নিশির কাছে। এতক্ষণ ধরে সারা ঘর পায়চারি করে চুলটা বাঁধার মতন কিছুই পেল না সে। চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। শেষ তো কোনো উপায় না পেয়ে তাকে টেবিলের উপর থেকে একটা পেন্সিল নিয়ে কাঠির মতো করে পেঁচিয়ে চুলটাকে বেঁধে ফেলল সে। আহিল ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে কাজ করছিল। সিঁড়ির দিকে তাকাতেই দেখলো বা হাতে পেট চেপে ধরে ডান হাতের রেলিং ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে সে। সোফা ছেড়ে নিশির দিকে এগিয়ে গেল সে। সিঁড়ি দিয়ে নামতে গেলে কেন? পেট ব্যথা নিয়ে? হ্যাঁ, নিশি দাঁত খেঁচিয়ে আহিলের দিকে তাকালো। আহিল আরে দাঁতগুলো ভেঙে যাবে তো নিশু, পড়ে তো আমাকে কামড়াতেও পারবে না। আহিলের কথায় নিশির এখন নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। কি চাই এই ছেলে তার কাছে? না, আজ একটা বিহিত করতেই হবে, আর সহ্য করা যাবে না। ফজলামো হচ্ছে? আমি ফজলামো করছি আপনার সাথে? কি চান বলেন, কি চান? নিশি সবসময় নিজের রাগ যে তার সব জোর আমার উপর। যখন নিজের যা ভালো মনে হয়েছে তাই আমার সাথে করেছেন। কালকে আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছেন তার। আর কথা বলতে পারলো না নিশি। গলা দিয়ে আর কথা আসছে না, ঠেলে কান্না আসছে। আর শত চেষ্টা করেও সেটা নিশি আটকাতে পারলো না। ছোট উল্টে জোরে জোরে শ্বাস নিয়ে ফোপাতে শুরু করে দিল।
আর চোখের জল, সে তো বাঁধন হারা। নাও পানি খাও। জীবনটাকে তেনা তেনা করে দিয়ে এখন পানি খাওয়ানো হচ্ছে। নিশি আহিলের হাত থেকে গ্লাসটা নিয়ে এক ঢোক পানি খেলো আর মুখ ভর্তি পানি নিয়ে আহিলের মুখের উপর ফেললো। আহিল একটা নিঃশ্বাস ফেলে বলল, রাগ কমেছে? বলার সাথে সাথে বাকি গ্লাসের পানিটাও আহিলের মুখে ছুঁড়ে মারল নিশি। আহিল কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে বা হাত দিয়ে মুখটা মুছে নিল। ইস্যু মুখের পানিটাই স্বাদ ছিল, গ্লাসের পানিটা আবার ফেলতে গেলে কেন? ওটার টেস্ট একদম পানসে। বলে নিশিকে সোফায় বসিয়ে নিচে হাঁটু কেটে বসে পড়ল। নিশি বোঝার চেষ্টা করছে কি করছে আহিল। মাফ টাফ চাইবে নাকি? পাই তো ধরেছে, পা ধরে মাফ চাইবে? এত সম্মান! আহিল 6 ফিট চার্মিং ফেসওয়ালা কোটিপতি বাপের একমাত্র পোলা, দি আহিল মাহমুদ তার পা ধরে মাফ চাইবে? ভাবা যায়? তাজ্জব ব্যাপার। গর্বে নিশি নিজের পাখানা বুকে চেপে ধরতে ইচ্ছে করছে। সেলফি তুলে ফেসবুকে আপলোড দিতে পারলে তো আইডিটা তার সেলিব্রিটি হয়ে যাবে। ফোনটা কই? এ কি? হাফ প্যান্ট পায়ের পাতার নিচে ফেলে ঘুরে বেড়াচ্ছ, পরে কি হবে ব্যাপারখানে একবার ভেবে দেখেছো? কথাগুলো বলছে আর পরপর দুটো হাতের উপর দিয়ে ট্রাউজারের বাড়তি অংশটা ভাঁজ করে দিচ্ছে। আপনি মাফ। কি কি বলছো? আমি আপনাকে যা বলেছি তার উত্তর দিন আগে। আর এসব আজে বাজে কথা বন্ধ করুন। কোন কথা? আপনি এড়িয়ে যাচ্ছেন। আমি তখন আপনাকে যে কথাগুলো বলেছি তার কথা বলছি। আর কেই বা বলবেন? বলার মতো কিছু থাকলে তো বলবেন। তখন তোমার কথার উত্তর দিলে শুধু ঝগড়া হতো নিশু। আমাদের সম্পর্কে এইসব কিছুই এলাও, কিন্তু ঝগড়া করে দূরে থাকা নো এলাও, বুঝলে? আর নিশু তো একটা পিচ্ছিদের কথা কানে তুলতে নেই। পিচ্ছিটা যখন বড় হবে তখন নিজে নিজে বুঝে যাবে। নিশিকে কোলের উপর নিয়ে আহিল নিশির গাল টেনে দিল। একদম গাল ধরে টানাটানি করবেন না। আমার গালটা কি আপনার বাপের সম্পত্তি নাকি? নিশির কথায় আহিল বেশ মজা নিয়ে ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো। এমন রাক্ষসী হাসি আসছেন কেন? নিশু, তোমার গালটা আমার বাপের সম্পত্তি হতে যাবে কেন? এটা তো আমার বাপের একমাত্র ছেলের সম্পত্তি। বলে নিশির গলায় আহিলের চাপদাড়িওয়ালা গালটা ঘষে দিল। বলে নিশি আহিলের হাতের লোমটা টেনে ছিঁড়ে দিল। আহ মাবুদ, নিশু, এটা কি হলো? আপনি কি করছিলেন? আমি তো আদর করছিলাম। তাহলে আমিও তাই। পাঁচির হাড্ডি কোথাকার! এটাও না আদর? সারা বিকেল আমার উপর ব্যাঙের মতো জাপটে ধরে ঘুমিয়েছে, যে আমি জড়িয়ে ধরতে গেলাম অমনি ঝাড়া দিয়ে হাত ফেলে দিল। মাথা তুলে আমাদেরকে মিটমিটি করে তাকিয়ে ঠোঁট উল্টে বুকের মধ্যে দাম দুম করে কিল বসিয়ে আবার আমার বুকে মুখ গুজে শুয়ে পড়লো। এই একদম মিথ্যে কথা বলবেন না। বাহ, তোতলামি গুলো আছে দেখছি। বাহ, কি কপাল আমার! ব্যাঙের মতো ঘুমাইল, লালা পড়ে আবার। এখন দেখি, থাক আর বললাম না বাকিগুলো। নিশির রাগে এখন আহিলকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। এই ছেলেটা অলওয়েজ তাকে পিঞ্চ করার ধান্দায় থাকে। না, গালিগুলো না শিখলে হচ্ছে না। গালি শিখার পর সকাল বিকাল গালি ছাড়বে সে আহিলকে। চোখের সামনে পড়লেই গালি, আর কোনো কথা হবে না। গালি দিয়ে এই ছেলেকে জীবন থেকে ভাগাতে হবে। বড় লোকের আদরের ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করেছে, নিশ্চয়ই হজম হবে না। উফ, এই মুহূর্তে রাগ পালিয়ে এক অসম্ভব রকমের পৈশাচিক আনন্দ হচ্ছে তার। আহিল নিশিকে যতবার দেখছে ততবারই সে কিছু না কিছু খাচ্ছে। সারাক্ষণ কিছু না কিছু সে খেয়েই চলেছে। এটাকে চলন্ত ছোটখাটো একটা খাবারের দোকান বললে ভুল হবে না। আজ কি হলো তার? সেই সকালে কিনা একটু মুখে নিয়েছে, তারপর আর খাওয়ার কোনো খবরই নেই। সারাক্ষণ আমাকে তার টেনশন করতে হবে। উফ, কই এটা? নিশি, নিশি! নিশিকে ডাকতে ডাকতে আহিল টিভি রুমে এসে ঢুকলো। নিশি এক মনে টিভিতে বক্সিং ম্যাচ দেখছে। কয়টা বাজে নিশু? নিশি আহিলের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার টিভিতে মনোযোগ দিল। আমি কিছু জিজ্ঞাসা করেছি নিশু? তুলে একটা আছড় মারবো কিন্তু, পটর পটর বন্ধ হয়ে যাবে। কয়টা বাজে? হ্যাঁ, দুপুরে খাবার না খেয়ে পরে পরে ঘুমাইছে। মারছিল মা? আমার সাথে এসব ট্রেনিং মিটিং চলাফেরা চলবে না বলে দিলাম কিন্তু। ধমকাচ্ছেন কেন? আমি কি আপনার বাড়ির কাজের লোক নাকি রাস্তার ফকিন্নি? ঘুম পাইলে কি ঘুমাবো না নাকি? বেস্তি লোক কথা কর। আমি ব্যস্ত না কাজে, সেটা পরে বোঝাবো। এখন আর একটা কথা না বাড়িয়ে ডাইনিং এ গিয়ে বসো, যাও। নিশি আহিলের কথায় এক চুলও নড়ল না। আমি কি বললাম কারে যায়নি? শীঘ্রই এখান থেকে উঠে ডাইনিং এ গিয়ে বসতে বলেছি, ফাস্ট।
আহিলের চেঁচানোতে নিশি একটু কেঁপে উঠল। সে আহিলের দিকে আর তাকালো না। জোরে সোরে পা ফেলে হাঁটতে গিয়ে পেটের ব্যথাটা আবারও চিলিক দিয়ে উঠল তার। বা হাতে পেট চেপে ধরে আস্তে আস্তে চলে গেল নিচে। উফ, এই মেয়েটা না, আল্লাহ! দেখছে আমি রেগে আছি, কইলে চুপ থাকবে তা না, তিনিও গলা রক ফুলিয়ে সমান হয়ে যাবে। আর দেরি না করে আহিলও নিচে নেমে এলো। নিশি বেসিন থেকে হাত ধুয়ে এসে চেয়ারে বসলো। আহিল দুজনের খাবার দুটো প্লেটে সার্ভ করে নিল। আমি মাছ খাবো না। পিছনে একটাও নিচে পড়বে না, জলদি খাওয়া শুরু করো। নিশি আর কোনো কথা না বলেই খাওয়া শুরু করলো। আহিলের খাওয়ার মাঝেই ফোন আসলো। যা বলছিলি তাই আনলাম। খাওয়ার পর বেশি প্রবলেম হবে না তো? ঘুমের কথা বলতে হবে না ভাই, এর ঘুমই শেষ হয় না। আচ্ছা, রাখছি এখন। আহিলের কথা শেষ হতে হতে নিশি খাওয়া শেষ করে উপরে গিয়ে আবারও টিভির সামনে সোফায় গুটিসুটি মেরে বসে পড়ল। বক্সিং চলছে ফিন বেইলর আর নাকামুরার মাঝখানে। দারুণ একটা ম্যাচ হচ্ছে। একটা আরেকটাকে পটকিয়ে পটকিয়ে মেরে থেতলে দিচ্ছে। নিশির এই মুহূর্তে আহিলকে এইভাবে মেরে থেতলে দিতে ইচ্ছা করছে। এই মুহূর্তে আহিল আর কোনো টেনশন নিতে চাচ্ছে না। একে তো নিশি তাদের সম্পর্কটা নিয়ে অবুঝের চেয়েও 3 ধাপ এগিয়ে। সবকিছু গুছিয়ে উঠতে আরো সময় দরকার আহিলের। আর সবকিছু গুছানোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে নিশি। এই পিচ্চিটাকে আহিল আরো সময় আর ভালোবাসা দিয়ে ঘরে লক্ষ্মী করে রাখতে চায় সারা জীবনের জন্য। নিশির বয়সটাও কম, 19 বছর পূর্ণ হতে আরো কয়েক মাস বাকি। এখন একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ঠিক হবে না। তাছাড়া কাল যা করেছে আহিল সম্পূর্ণ নিশির উপর জেদ থেকে। আর এই সবকিছু ভেবেই আহিল আজকে দুপুরে ফারাজের চেম্বারে হাজির হয়েছিল। সবকিছু ফারাজকে খুলে বলার পর সে কিছু সময় চুপ করে থেকে মুচকি হাসল। আহিল তার এই হাসিটাতে মোটেও খুশি হলো না। ছোটবেলার বন্ধু না হলেও তার থেকে কোনো অংশে কম না সে। আর সে যেহেতু তারা নিশার ব্যাপারে শুরু থেকে জানে, এর জন্য আহিল তার কাছে এসেছে। তার সাথে সাথে ডাক্তার আর গাইনি হওয়ার সুবাদে বাচ্চা নেওয়ার পরিকল্পনা নিয়ে তার থেকে পরামর্শ নেওয়া যাবে। আহিলের ভাবনা থামিয়ে দিয়ে ফারাজ বলতে শুরু করলো, দেখ, বাকিদের মতো কালকের ঘটনা নিয়ে আমি তোকে বকাবকি করব না, তোর হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। কিন্তু বন্ধু, রাগটাকে সম্পর্কে আনছিস কেন? বিয়ে করছিস 3 মাস, এতদিন যখন সময় দিলি নিশাকে। ফারাজ দেখ, তুই ভালো করে জানিস আমাকে আমি কেমন, কিন্তু প্রতিটা কাজ আমার মতের বিপরীতে। সে আমার জন্য তার ফুফাতো বোনের বিয়ের কথা বলিয়েছে, আরিফকে দিয়ে বাবার কাছে, আবার আমাকে বলেছে তাকে ডিভোর্স দিতে। আমি তোকে এত ভালোবাসি, সেইটা কি ও চোখে পড়ে না? হ্যাঁ, আমি যদি ভুল না হই আহিল, তুই আমার আর নিশার সম্পর্কটা নিয়ে জেলাসি ফিল করিস। আহিলের ভিতরটা ধক করে উঠল ফারাজের কথা শুনে। আহিলের ফারাজের প্রতি জেলাসি কাজ করে। ব্যাপারখানা সত্য, সে কখনো নিশিকে কারোর সাথে ভাগ করতে পারবে না, নিশি চাইলেও না। তুই দেখ আহিল, তুই তোর বাচ্চা বউ সামলা। আমি আমার মডেলিং গার্লফ্রেন্ড নিয়ে বেশ আছি। আমার খুব ভালো বন্ধু আহিল। আমি আর নিশা একে অপরের সাথে সব ব্যাপারে খুব সহজে বলতে পারি। আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু বেশ সুন্দর। প্রতিটা সম্পর্কের সূচনাহীন এই বন্ধুত্ব। আহিল ফারাজের কথায় হাসলো খানিকক্ষণ। বাড়িতে তো জানাস নাই, তা বেবি প্ল্যানিং কি? এখন এসব নিয়ে ভাবছি না, এখন পুরো কনসেন্ট্রেশন আমি নিশিকে দিতে চাই। দ্যাটস গুড। নিশার রেজটা পারফেক্ট হোক, দেন ধীরে সুস্থে প্ল্যানিং করে নেবি দুজনে মিলে। আর শোন, মোস্ট ইম্পর্টেন্ট, কন্ট্রাভেস্ট্রিক পিল 72 ঘন্টার মধ্যেই নিতে হয়। আর যে ডক্টর নিশান, সব কিছুর জন্য একটা সময় দরকার, সেটাকে দিস। নেক্সট টাইম প্রোটেকশনের ব্যাপারটা তুই হ্যান্ডেল করিস। আপাতত আমি একটা নাম প্রেসক্রাইব করে দিচ্ছি। আহিল ফারাজের সাথে আরো কিছু সময় কথাবার্তা বলে বাড়ির পথে রওনা দিল। কয়েকদিনে এই মেয়ে একটা বাজে অভ্যাসের মতন প্রিয় হয়ে উঠেছে ওর। বিয়ের আগে ভেবেছিল বিয়ে করে সব চিন্তা থেকে মুক্ত হওয়া যাবে, আর এই প্রচন্ড রকমের প্রিয় বাজে অভ্যাসটাও হয়তো কিছুটা কমে যাবে, কিন্তু হলো না। হলো তার উল্টো। বিয়ের পরে এই বাজে অভ্যাসটা ভয়ঙ্কর বাজে অভ্যাস থেকে ব্যাধিতে পরিণত হয়ে উঠেছে তার।
আহিল এই বাজে অভ্যাসটা তার সারা জীবন চায়, সারা জীবন। খাবার শেষ করে আহিল উপরে চলে গেল। নিশিকে আবারও টিভির সামনেই পাওয়া গেল। আহিল নিশির দিকে মুখ করে এক হাঁটু ভাঁজ করে তার পাশের সোফায় বসে পড়ল, কিন্তু এতে নিশির বসার কোনো পরিবর্তন হলো না। আমার জন্য ওয়েট করলে না কেন? নিশি চুপ। সে আর এই ছেলের সাথে কোনো কথায় নিজেকে জড়াতে চায় না। সে কথাবার্তার শেষ পরিণাম হিসেবে দেখা গেল এই ছেলে তাকে নানা কথা শুনিয়ে দিচ্ছে। নাও পিলটা খেয়ে নাও। আমি নিচের দিকে এগিয়ে দিলাম। কিসের পিলেটা? খাওয়াই দাওয়ায় খাতির যত্ন করে কি মেরে ফেলবে নাকি? আমরা এখন কোনো বেবি প্ল্যানিং করছি না, এটা তার পিল। আমার নিশু ব্যাংচি বউটা যখন ব্যঙ্গমী হবে তখন আমার একটা ছোট্ট বাবু প্ল্যান করব, কিন্তু এখন না। আমি নিজেই নাক টেনে বললাম কথাটা। নিশির মাথার উপর দিয়ে গেল আহিলের কথাবার্তা। ব্যাং ব্যাঙাচি কি বলছে এই ছেলে, তবে তার কথার সারমর্ম নিশির কাছে ঝাপসা হলেও খুব একটা অস্পষ্ট না। সবকিছু সিদ্ধান্ত যখন আহিল একা নিবে বলে ঠিক করেছে, নিক। মেনে নেওয়ার দায়িত্বটা না হয় নিশি একাই পালন করে যাবে। তাই আহিল যখন নিশির সামনে পানির গ্লাসটা ধরলো, নিশি খুব স্বাভাবিকভাবে তার হাত থেকে গ্লাসটা নিল। পুরো পানি শেষ করো নিশু। আহিল গ্লাসের নিচে হাত থেকে নিশির মুখ থেকে গ্লাস সরানোর আগেই বলে উঠল। নিশি গ্লাস মুখে কামড়ে ধরে আছে যাতে পানি না খাওয়াতে পারে আহিল, কিন্তু আহিলও ছাড়ছে না। এবার নিশি দাঁতে ব্যথাও পাচ্ছে, কারণ আহিল গ্লাসে ঢিল দিয়েছে আর নিশির হাত দুটো ওর আরেক হাতের মুঠোয় ভরা। নিশি এবার মুখটা কালো করে আহিলের দিকে তাকালো। বিপরীতে আহিল একটা পৈশাচিক হাসি দিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো খাবে কিনা। বাধ্য হয়ে নিশি আত্মসমর্পণ করলো। না হলে এই ছেলে যা শুরু করেছিল আর কিছু সময় ধরে থাকলে সামনের দিকের উপর নিচের 4টে দাঁত থেকে 3টে নিশ্চিত খুলে আসতো। মুখের ভিতর একটা ছোটখাটো দরজা। ব্যাপারখানা ভাবতেই নিশির চোখে দরজাওয়ালা দাঁতের হাসি দেওয়া ছবি ভেসে উঠল। উফ, কি বিচ্ছিরি। আহিল হঠাৎ করে নিশির পাশ থেকে উঠে রুমের বাইরে চলে গেল। নিশি এক পলক সেদিকে তাকিয়ে আবারও টিভিতে মনোযোগ দিল। নিশু এদিকে ফেরো। পারবো না। আরে এদিকে না ফিরলে অ্যান্টিবায়োটিক লাগাবো কি করে? লাগাবো না। দাগ হয়ে যাবে নিশু। হোক, আপনার নামে পুলিশে মামলা করার সময় এগুলো হবে স্ট্রং এভিডেন্স। ও আচ্ছা, তা আমার দোষ জানতে চাইলে কি বলবা? বলবো আপনি আমাকে ধরে এনে ইচ্ছা মতো মার দিয়েছেন। এগুলো বুঝি মায়েরা দাগ? আচ্ছা, আমাকে যখন জিজ্ঞেস করবে আমি শুধু শুধু তোমাকে কেন মারছি, তখন কি বলবা? শুনবা না? বলবেন। বলবো তো। কি বলবেন? বলবো এই মেয়েটাকে চোর, আমার বাড়িতে চুরি করেছে। আস্তাগফিরুল্লাহ, আমি চোর? এই মেয়ে প্রথমে আমার মন চুরি করেছে। এর জন্য আমি কিন্তু তাকে কিছুই করিনি, কিন্তু পরে সে আমার মনকে আরেকজনের কাছে বিক্রি করে দিতে চাইলে আমি তাকে এই শাস্তি দিই। কথাগুলো বলতে বলতে আহিল ক্রিম লাগাতে শুরু করে দিল। কি? আমি চোর? আমি আপনার মন চুরি করেছি? ও হ্যালো, আপনার মন এখনো আমার বাড়ির দরজার বাইরে আছে, আর আপনি আমাকে কিচ্ছু করেননি। নিশু ছটফট করছো কেন? শান্ত হয়ে বসবে তো নাকি? আমার ক্রিম লাগানোর দরকার নেই, ছাড়েন। নিশি আবার উঠতে গেলে আহিল নিজের পায়ের উপর একবার তুলে দিয়ে চেপে বসে যাতে সে উঠতে না পারে, কিন্তু নিশি থামছে না। সে ছটফট করে শেষ পর্যন্ত চুপ মেরে আছে। কি শক্তি শেষ? কিছু না, বল। মুখ অন্যদিকে ফিরিয়ে নিল সে। গালের দাড়ি ঘষে দেবো কিন্তু, ওইদিকে মুখ ফেরালে কেন? আহিলের চোখে মুখে বিস্ময়। সে চটজলদি নিশির কপাল, গাল, গলা আর হাত পায়ের তালুতে টেম্পারেচার চেক করলো। কি আশ্চর্য, আপনি এভাবে হাত পা গাল ধরে টানাটানি করছেন কেন? তোমার শরীর এখন ঠান্ডা হয়ে গেছে কেন? আমি মারমেইড, এই জন্য। ফাজলামি না, একটা দেবো বলেই আহিল আবার কপালে হাত দিতে লাগলো। কিছুটা পিছিয়ে গিয়ে একদম না। কথায় কথায় গায়ে হাত দেওয়ার ফোন দি, লোকাল বাসের কন্ডাক্টর কোথাকার। আহিলের চোখ কপালে। কি বললো এটা? গালি দিল নাকি? আহিল বুঝতে পারছে না, তার মাথা হ্যাং হয়ে আছে। শেষকালে নিশি তাকে লোকাল বাসের কাউন্টার বানিয়ে দিল। এই মেয়ের বদৌলতে আর কি কি যে তাকে শুনতে হয় আল্লাহ মালুম।
এত ভালোবাসার এই ফল লোকাল বাসের কন্ডাক্টর কথার কি ছিঁড়ি ছাদ। নিশি আহিলকে অনেকক্ষণ ধরে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই ছেলের সাথে পরিচয় হবার পর থেকে নিজের ঠোঁট দুটোকে নিশির আর নিজের মনে হয় না। নিজের জমির উপর অন্যের দখল, ব্যাপারখানা এমন হয়ে দাঁড়িয়েছে এখন। কিল, থাপ্পড়, ধাক্কা কোনোটাই কাজে আসছে না, বরং আরো চেপে ধরছে। এত শক্তি কোথায় পায় এই ছেলে? চেষ্টা করতে করতে নিশির হাত দুটো এখন ব্যথা করছে। নিশির ছটফটানোতে আহিলের একটা পৈশাচিক আনন্দ হচ্ছে। ভালোবাসে বলে কি মাথা বেঁচে দিতে হবে নাকি? ভুলের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে, তবে শাস্তিটা হবে একদম আহিলের স্টাইলে। আহিলের ভাবনায় ছেদ ঘটালো নিশি। সে বাহাত দিয়ে আহিলের নাক চেপে ধরেছে, আর তার সাথে ছোট শ্বাস নেওয়ার মতো কোনো ফাঁকও রাখেনি সে। আর আহিল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নিশি ছাড়ছে না, আরো জেকে ধরেছে। আচমকা নিশির কাছে আহিল হতবম্ব প্রায়। নাক এমন ভাবে ধরেছে যে নখ ডেবে যাচ্ছে। একে তো শ্বাস নেওয়া যাচ্ছে না, তার উপর ছাড়ছেও না। আহিল এক ঝটকায় নিশিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। নাক চেপে ধরেছিলে নাকি ছিঁড়ে ফেলার ফন্দি করছিলে? কোনটা? ও বাপরে, সেম হেয়ার। আপনার কি ফন্দি চলে আমার ঠোঁট নিয়ে? এটা হচ্ছে বাজে কথা বলার শাস্তি। আমিও বাজে কাজে শাস্তি দিয়েছি। তাই তো, খুব বাহাদুরি। কিসের ভিত্তিতে? এই রাক্ষসী মার্গা নখে ঘ্যাচাং করে কেটে দিলে তো শেষ। গাধার মতো কথা বলবেন না তো। আগে জেনে আসেন নখ কাটলে কেমন আওয়াজ হয়, পরে আইসেন নিশির নখ কাটতে। ঘ্যাচাং করে নাকি নখ কাটবে? এই মুহূর্তে আহিলের নিশির সাথে কথা জড়ানোর কোনো ইচ্ছাই নেই। এখন তার এক গ্লাস পানি বড্ড প্রয়োজন। গলাটা ভীষণ রকমের শুকিয়ে আসছে তার। ল্যাপটপে পেন্ডিং কাজগুলো হাফ কমপ্লিট করে রাতের খাবারের জন্য আহিল নিশিকে ডাকতে টিভি রুমের দিকে গেল, কিন্তু নিশিকে সেখানে পাওয়া গেল না। নিশিকে টিভি রুমে দেখেই সে নিচে গিয়ে কাজ করতে বসেছিল, এখন আবার কই গেল? অবশেষে নিশিকে বেডরুমে পাওয়া গেল, কিন্তু কিছুতেই খাওয়ানোর ব্যাপারে নিশিকে রাজি করানো গেল না। আহিল তাই আর বেশি জোর করলো না। রাতে কারো কান্নার শব্দে আহিলের ঘুম ভেঙে যায়। নিশে ঘুমাচ্ছে, বমি করে ফ্লোর ভাসিয়ে ফেলেছে। এটার জ্বর একদম সহ্য করতে পারে না, তাই এমন করছে। আহিল কপালে হাত দিয়ে দেখলো তাপমাত্রা বেশি না, তবে জ্বর উঠবে যা আন্দাজ করেছিল। সরাসরি ব্যথায় কাতরাচ্ছে মেয়েটা। কিছুক্ষণ নিশার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঔষধের বক্সটা বেডসাইড টেবিল থেকে বের করলো, কিন্তু নিশি আহিলকে কোনোভাবেই কাছে যেতে দিচ্ছে না, সামনে ধাক্কিয়ে যাচ্ছে। এত শক্তি পেল কই? জ্বরের ঘোরে কি শক্তি বেড়ে গেছে নাকি? তাপমাত্রা আস্তে আস্তে বেড়েই চলেছে। এদিকে জ্বর কত সেটাও চেক করতে পারছে না, না পারছে ঔষধ খাওয়াতে। হাত পায়ের তালু বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আহিলের এবার প্রচন্ড রকমের উপর মেজাজ খারাপ হচ্ছে। সজ্ঞানে যেমন ঘাটতেরা তেমনি অজ্ঞানও ঘাটতেরা। নরম ভাবে কোনো অবস্থায় একে হ্যান্ডেল করা যাবে না। জোর করে নিশিকে ওষুধ খাইয়ে দিয়ে বুকের উপর নিয়ে শুয়ে পড়ল আহিল। এখন আর কোনো ছটফটানি নেই তার। এখন নিজে থেকে একদম গুটিসুটি মেরে আহিলের সাথে লেপটে আছে। নিশু, তোমার সাথে আমার ভালোবাসার ভাষাটা জরুরি কেন? এত বাজছে আমি, সব সময় আমার নাকে দম করে রাখবে বলে আমি নিশির মাথার একপাশে চুমু এঁকে দিলাম। ভোরের দিকে আহিলের ঘুমটা ভেঙে যায়। নিশি ঘামছে, এতক্ষণে জ্বরটা ছাড়ছে। শরীর এখন মুছিয়ে না দিলে ঘাম শুকিয়ে গিয়ে আবার ঠান্ডা বেঁধে যাবে। আহিল আর দেরি না করে নিশির হাত পা মুছে দিয়ে নিজেও গোসলটা সেরে ফেলল। সারা রাতে খুব একটা ঘুমও হয়নি তার। কি করে হবে? ওষুধ খাওয়ানোর পর মনে হচ্ছে টেম্পারেচারটা আরো বেড়ে গেছে। এত রাতে ডাক্তারও ডাকা যাবে না, কারণ প্রপার শহর থেকে অনেকটা বাইরে আছে তারা। পারাজের ইনস্ট্রাকশন অনুযায়ী জল পট্টিটাও নিশি করতে দেয়নি। শীত লাগছে বলে কপাল থেকে পট্টি নিয়ে ঢিল দিয়ে ফেলে দিয়েছে সে। আর এদিকে জ্বরের ঘোরেও বকবকানি থামায়নি সে। রাজ্যের সমস্ত কথা ঝুড়ি নিয়ে বসেছে সে। আবার একা একাও কথা বলবে না, আহিলের শুনতে হবে। শুধু শুনলে হবে না, উত্তরও দিতে হবে। আহিল যখন নিশির কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো, তখন নিশি নিজ দায়িত্বে আহিলের নাক টেনে চুল টেনে পেটে চিমটি কেটে আহিলকে উঠিয়ে দিত। আহিল আর কি করবে? তার হয়েছে এক বিহাল দশা।
একদিকে নিশির বকবক আর আরেকদিকে টেনশন। কতবার সে কপালে গলায় হাত দিয়ে টেম্পারেচার চেক করেছে, তার কোনো ইয়াত্তা নেই। ওয়াশরুম থেকে তোয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে বেডের পাশে এসে দাঁড়ালো আহিল। বিছানার মাঝখানে হাত পা ছড়িয়ে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে নিশি। সারা রাত নিজের জ্বরে পড়েছে আর আমাকে জাপটে ধরে সেদ্ধ করেছে। নিশার কত কিছু এক্সপিরিয়েন্স যে তুমি আমাকে করাবা খোদাই জানে। আমি মুচকি হেসে নিশার কপালে হালতে করে চুমু দিয়ে বললাম, নিশির ঘুম ভাঙলো বেলা 9টার দিকে। বিছানা থেকে একদমই উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দেহটা তার একদম বিছানার সাথে মিশে আছে। কিছুক্ষণ শোয়া থেকে নিশি উঠে বসলো। নিজের গায়ের ঘামের গন্ধে তার নিজেরই কেমন গা গুলোচ্ছে। সামনের দিকে তাকাতেই দেখলো আহিল রুমের ডিভানে বসে পেপার পড়ছে। চোখাচোখি হতেই গুড মর্নিং ডিয়ার। গুড মর্নিং। আহিল নিশিকে ফ্রেশ হতে বলে কালকে ফারাজের সাথে দেখা করে আসার পথে শপিং করে আনা ড্রেসগুলোর কাবার্ড খুলে দেখিয়ে দেয়। ফ্রেশ হবে বলে ওয়াশরুমে ঢুকলেও নিশি গোসল দিয়ে তারপর বের হয়। আহিল নিশিকে ব্রেকফাস্টের জন্য ডাকতে এসে নিশিকে দেখে একদম হা হয়ে গেছে। হাঁ করে আছেন কেন? I just amazed. নিশু আমার ড্রেসিং সেন্স দিন দিন শুধু ইমপ্রুভই হচ্ছে। ফ্যাশন ডিজাইনটা পড়লে বেশ হতো। চলো চলো ব্রেকফাস্ট করতে হবে, আসো বলেই আমি নিচে যাবার পথ ধরলাম। নিশি এখন নিজেই হা হয়ে আছে। সে কি ভেবেছিল আর কি হলো? যেভাবে হা করেছিল, নিশি তো ধরে নিয়েছিল এই বেটা ক্রাশ খেয়ে বাঁকা হয়ে কয়েকটি কবিতার লাইন আওড়াবে। তা না, উল্টো নিজে সুনাম করে গেছে। অবশ্য কবিতা জানলে তো বলবে। রান্না করার জন্য আহিল কেয়ারটেকারকে দিয়ে তাদের পরিচিত বুয়াকে আনিয়ে নিয়েছে। সকালের নাস্তা দিয়ে তিনি রান্নাঘরের হাল ধরলেন। অনেকদিন ধরে কাজ করছে আসমানি এই বাড়িতে। সে ছোট থেকে আহিলকে দেখে আসছে। সে এই বাড়িতে যতবার তারা বেড়াতে এসেছে ততবারই কাজের জন্য আসমানির ডাক পড়েছে। আহিল নিশিকে বসিয়ে তার অপোজিটে বসে পড়ল। নিশিকে দেখে আসমানির চোখ ছানা পড়া। এত বড় ঘরের পোলা, কত ভালো মা বাপ, কিন্তু মাইয়া নিয়ে উঠা বসা। সাহেব কি জানে কিছু, নাকি বিয়া করা বউ? বউ হইলে তো আমাদের বিবি সব খবর দিত। এদের বাড়ির এমন কোনো অনুষ্ঠান নাই যাতে আসমানির ডাক পড়ে নাই। কথাগুলো ভাবতে ভাবতেই আসমানি তাদের দুজনকে নাস্তা পরিবেশন করলেন। নাস্তায় ডিমের অমলেট দেখে গন্ধে গা গুড়াচ্ছে নিশির। আমি ডিম দিয়ে পরোটা খাবো না বুয়া খালা, আপনি আমাকে চিনি এনে দেন। আসমানি নিশির ফরমাইশ দেওয়াতে বেশ বিরক্ত হলেন। বয়স তো বেশি হইব না, এইটারে দেখা কেউ কইব রাস্তাঘাটের মাইয়া। আপনার কি দেখে মনে হয় বুয়া খালা আমি রাস্তায় থাকি? আপনি জানেন আমার বাবার কত বড় বাড়ি? অবশ্য আপনার জানার কথাও না। একদিন আপনাকে আমার বাড়ি নিয়ে যাবো, কেমন? হাই আল্লাহ, এই সেমরি মোর কথা শুনি লাইছে দি, তয় মই তো আসতেই কইছিলাম। জবাবে আসমানি শুধুমাত্র মাথা ঝাঁকালো। নিশি আবারও বলল, আচ্ছা বুয়া খালা, আমাকে যে রাস্তার মেয়ে বললেন, আমাকে কি দেখতে ফকিন্নির মতো লাগে? আসমানির নিশির কথা শুনে কেঁদে দিবার অবস্থা। আর এদিকে আহিল রুটি ছেড়ে হাতে নিয়ে বসে আছে। আসমানের কথা সারমর্ম নিশি বুঝতে না পারলেও আহিলের বুঝতে কোনো অসুবিধাই হলো না। আচ্ছা, নিশিকে আসলেই বুঝতে পারেনি? অন্য কোনো মেয়ে হলে তো এতক্ষণে। ভাবতে ভাবতে আনমনেই আহিলের চোখ নিশির দিকে গেল। না, আহিল যা ভাবছে নিশি যে তার ধারে কাছেও ঘেসছে না, তা নিশিকে দেখেই বোঝা যাচ্ছে। এবার আহিল একটু দম নিয়ে আসমানের দিকে তাকালো। আসমানের বাজে মন্তব্যের বিপরীতে নিশির দুটো সামান্য কথাই যেন তার মুখে কালো মেঘে ছেয়ে গেছে। কি আশ্চর্য, তাই না? বাজে মন্তব্যের উত্তরে যে দুটো ছেলে মানুষের কথাই এত লজ্জা দিতে পারে তা আহিল আজ জানতে পারলো। অথচ যে লজ্জাটা দিল সে জানতে পারলো না। কথাগুলো ভাবতে ভাবতেই আহিলের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এই মুহূর্তে আহিলের রাগটা আসমানের উপর থেকে পড়ে গেছে। নিশির প্রতি তার ভালোবাসার উপর এক ধরনের অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে তার সমস্ত শরীর আর মন জুড়ে। খালা। আসমানি মুখটা কালো করে জি বলল। মনে মনে সে প্রস্তুতি নিয়ে ফেলেছে কিভাবে মাফ চাইবে। যদিও তার বয়সের সাথে মাফ চাওয়াটা বেমানান, কিন্তু তারপরেও সে চাইবে। খালা, আপনার সাথে তো পরিচয় করানো হয়নি। ও হচ্ছে নিশি, আপনাদের বৌমা।
আসমানি প্রচন্ড লজ্জা নিয়ে খুব কষ্টে হাসলো। ও হচ্ছে নিশি। আমার কি বাপ মা নাই? আমি কি এতিম? আরে কি আশ্চর্য, আমি কখনই কথা বললাম? তো আমার সার নেম বললেন না কেন? নিশি। এতিমের মতো একটা নাম বলে দিল। মনে হচ্ছে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বড় হয়েছে, আর ডাকার জন্য রাস্তাঘাটের মানুষই নামটা ঝুলিয়ে দিয়েছে। এমনিতেই বুয়া খালা আমার রাস্তার মেয়ে ভাবতেছে। আল্লাহ, এই কথাটা আমার ভাবনা ধারে কাছেও ছিল না। এত প্রতিভা কই রাখো তুমি? চোরকে দেই গুপ্তধনের খোঁজ। রিয়েলি? সিরিয়াসলি নিশু? দিন দিন যে হারে চোর বাড়তেছে, পাহারাদার লাগবে নাকি? তাতেও ভরসা পাই না। শেষকালে দেখা গেল পাহারাদার বেটাই চোর। এইবার এসব বাদ দিয়ে বুয়া খালাকে আমার নামটা সুন্দর করে বলেন তো। তোমার নাম তুমিই বলো। আপনিই বলবেন আর নিজের ভুল শোধরাবেন। ভুল? তখন তো আমার এতিম নাম বলেছেন বুয়া খালাকে, এবার বাপ মাওয়ালা নামটা বলবেন। আহিল কিছুক্ষণ চুপ থেকে বলল, খালা, ওর নাম হচ্ছে নাতাশা ইসলাম নাশু। হয়েছে? আমি নিশির দিকে তাকিয়ে বললাম। কিছুটা বাকি আছে। নিশি নামের কথাটা বলেন নাই তো, থাক, এটা আমিই বলছি। আসলে রাতের বেলায় হয়েছি বলে বাবা আমাকে নিশি নামে ডাকে, আর তার সাথে সাথে সবাই। আহিলের কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। এই মেয়ে ক্ষণে ক্ষণে তাকে বিমোহিত করছে, বিরক্ত করছে, লজ্জায় ফেলছে, আবার সবকিছু ছাপিয়ে ভালোবাসতেও বাধ্য করছে। তার এতখানি বয়সে কম মেয়ে তো দেখেনি। খুঁজে খুঁজে এই মেয়েটার প্রেমে পড়তে হলো তার। একে ভালোবাসার ভাষাটাও আহিলের প্রতি মুহূর্তে নতুন নতুন করে শিখতে হচ্ছে। আসমানি খুব খাতির করছে নিশিকে। পারলে তো সে নিশির খাবারগুলো গিলে দিত আর পেটে ঢুকে হজমও করে দিত। আহারে, মেয়েটা একেবারে খেতে পারছে না চিনি দিয়ে পরোটা, অর্ধেকটা জল দিয়ে গিলছে। আসমানি সেই কখন থেকে এটা সেটা সেধে সেধে যাচ্ছে, কিন্তু কিছুই নিশির মুখে রুজতেছে না। আহিল সামনে থাকলে নিশ্চিত এতক্ষণে কয়েকটা বকার সাথে সাথে বাকি পরোটাটা হজম হয়ে যেত। ভাগ্যিস ফোন কল আসতে বাইরে চলে গেছে। নিশি এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে আসমানিকে আরো চিনি আনতে বলে উপরে চলে আসলো। এত বালা বালা খাওন থুইয়া চিনির ডিব্বা লইয়া পড়ছে। কথায় আছে না, কেউ পায় না তো কেউ পাইয়াও খায় না। এই বউয়ের হইছে হেই দশা। বিড়বিড় করতে করতে আসমানি রান্নাঘর থেকে চিনির বয়াম সহ নিয়ে আসলো। যত পারে খাক, পারলে বয়মের ভিতর পরোটা নিয়া ঢুকে যাক। খালি ডাইনিং রুম দেখে আসমানির বিড়বিড় করার মাত্রা আরো বেড়ে গেল। এর মধ্যেই আহিল হন্তদন্ত হয়ে বাইরে থেকে ঘরে ঢুকলো। চোখে মুখে স্পষ্ট রাগ। রাগের চোয়াল দুটো শক্ত হয়ে আছে, দাঁত খিচিয়ে আছে নিশ্চিত। আসমানি আহিলের এই রূপ দেখে ভয়ে ঢোক গিলতেও ভুলে গেছে। আস্তে আস্তেই বলেছিল সে, সব শুনে ফেলল। মনে মনে আল্লাহকে কয়েকবার ডেকে ফেলল সে। এই যাত্রায় বাঁচলে সে মনের মুখে কুলুপ এঁটে দিবে, যাতে বিড়বিড় আর করতে না পারে। ফোনে কথা বলা শেষ করেই আহিল পিছনে ফিরতেই দেখলো একজন মধ্যবয়স্ক লোক বাহির থেকে খুব আগ্রহ নিয়ে ভিতরে উকি ঝুঁকি মারছে। লুঙ্গি আর ফতুয়া পরে এসেছে, তার মানে আশেপাশেই থাকে। দেখে তো শিক্ষিত আর ভদ্রলোকই মনে হচ্ছে। কি ব্যাপার চাচা, কিছু লাগবে? Hey, are you blind? What you calling me Chacha? I'm still young now, foolish boy. এক পা অলরেডি কবরস্থানের গেটের সামনে চলে গেছে, আর এই লোক বলে কিনা স্টিল ইয়াং। আহিল নিজেই যে কত ডজনবার নিশির কাছ থেকে বুড়ো শব্দটা শুনেছে তা সে নিজেও জানে না। নিশি তাহলে একে দেখে কি বলবে? তা আপনি এভাবে উকি ঝুঁকি দিচ্ছেন কেন, সেটা আগে বলেন তো। আমি তো দেখতে আসছিলাম এই বাড়িতে কোথায় খাবার বিতরণ হচ্ছে। খাবার বিতরণ মানে? ইয়েস, এই অর্ধেকটা রুটি আপনাদের বারান্দা থেকে আমার উপর ছুঁড়ে মেরেছে, তাও আবার টিস্যু পেপারে মুড়িয়ে ফেলেছে। তাও যখন আমার মিসেস চা নাস্তা নিয়ে আসছিলেন আমার কাছে, তখন এই যে আমি তাকে এত করে বোঝালাম আমি এর কিছুই জানি না। আমি তো পত্রিকা পড়ছিলাম বাগানের চেয়ারে বসে, তাকে কিছুতেই বোঝাতে পারলাম না। কি বললো জানেন? ভদ্রলোক এবারও আহিলের উত্তরে আশা না করে আবারও বলা শুরু করলো, আমার নামে নাকি বেবিচারের কেস করবে এই বয়সে। না,
টিস্যু পেপারে মুড়িয়ে রুটি ছুঁড়ে মানে নাকি প্রেম করা হচ্ছে, অথচ ডিল কে ছুঁড়েছে সেটাই আমি দেখলাম না। আমার মিসেস নাকি এবারে বারান্দায় কোনো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আহিলের কাছে যদিও আগেই ব্যাপারটা জলের মতো স্পষ্ট ছিল, কিন্তু শিওর হওয়ার জন্য তাও সবটা সুন্দর। দেখুন একবার তাকে, বুঝিয়ে বলে যাই। আরে বাবা, প্রেম যখন করবেই, আমাকে যখন এতই পছন্দ হয়েছে, কই সামনাসামনি কথা বলবে না? তা না, রুটি ছোড়াছুড়ি করছে, মাঝখান থেকে আমার চা নাস্তা দুটোই গেল। আহিলের মেজাজ প্রচন্ড খারাপ হচ্ছে। কি বলছে? এই লোকটাকে প্রথমে ভেবেছিল নাস্তার কথা বলবে, কিন্তু এখন আর বলবে না সে। বুড়োর এই বয়সে প্রেম করার শখ হয়েছে, সব দোষ নিশির। এই মেয়ের সবখানে ক্যাচেল না করলে শান্তি হয় না। আজ ওর একদিন কি আমার। চাচা, হেই হুজির চাচা, দেখছো তোমার বাড়ি থেকে আমার বাড়িতে রুটি ছুঁড়ে প্রেমপত্র পাঠাচ্ছে, আর তুমি কি না? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আজকাল কি এভাবে প্রেম হয় নাকি? স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি ব্যাপারখানা দেখছি। আহিলের বাকি কথা বলার আগেই দেয়ালের ওপাশ থেকে চড়া মহিলা কণ্ঠ শুনতে পেল। আমার মিসেস ডাকছে, আমি যাই। কপালে কি আছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। রাগে আহিলের এই মুহূর্তে নিশিকে আছাড় দিতে ইচ্ছে করছে কয়েকটা। রুটি ছুঁড়ে প্রেম করা বার করছি ওর। এত দুষ্টি বুদ্ধি মাথার কোন নার্ভ থেকে যে সৃষ্টি হয় তা আজ নিশির মাথা ফাটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে আহিল। সেই কখন থেকে বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে নিশি, উঠতে চাইলেও উঠতে পারছে না। ফাজিলটা সেই কখন থেকে মুখোমুখি হয়ে তার সামনে চেয়ার টেনে বসেছে, এমন ভাবে বসেছে উঠারও কোনো জো নেই। উফ, এভাবে কেউ বসে নাকি? আর কিভাবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে? এভাবে কি কেউ তাকিয়ে থাকে নাকি? নিশির বড্ড অস্বস্তি হচ্ছে, বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে, আর চোখে আহিলকে দেখছে। এবার নিশির বেশ ভয় করছে, চোয়াল শক্ত করে রেখেছে, চোখগুলো কেমন লালচে হয়ে আছে। গাঁজা টাজা খেয়েছে নাকি? সকালবেলায় গাঁজাখড়ি শুরু করে দিয়েছে, এখন কি করবে সে? ধরে খিসনি মাইন মারবে নাকি? নিশির এই মুহূর্তে মেঝেতে বসে হাত পা ছড়িয়ে কপালে বুক চাপড়ে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। এই ছিল তার কপালে। আল্লাহ দুনিয়া জুড়ে আর কোনো ছেলে পাইল না, একটা গাঁজাখোর। এর থেকে তো বাকিটুকু আর ভাবতে পারলো না নিশি। নাস্তা শেষ না করে পরে আসলে কেন? শেষ করেই তো এলাম। তোতলামি বন্ধ করে ভালো করে বলো, কিছুই বুঝতে পারছি না। বলছি না, নাস্তা শেষ করেই তো এলাম। মিথ্যে বলছো কেন? মিথ্যে বলবো কেন? আমি পুরো আস্ত একটা পরোটা খেয়ে তারপর এসছি। আবার মিথ্যে? তোমার প্লেটটা এখনো অর্ধেক পরোটা রয়েছে। একে তো মিথ্যা বলছে, তার উপর আবার রাগ দেখানো হচ্ছে। প্লেটে অর্ধেক পরোটা রয়েছে বলেই হলো। অর্ধেক পরোটা কখন আমি টিস্যুতে মুড়ে বাড়ির বাইরে ফেলে দিয়েছি? আহিলের দিকে চোখ যাওয়া মাত্রই নিশির মনে পড়লো সে কি বলছে। কোন রকমে একটা ঢোক গিল। ডান হাতে কনিষ্ঠা আঙুল দেখিয়ে জোর করে হাসি দিয়ে বলল, ওয়াশরুম পেয়েছে। বলে উঠতে নিলে আহিল নিশির দিকে আরো এগিয়ে বসে। তারপর নিশির নিজের দুই হাঁটু দিয়ে শক্ত করে চেপে ধরে, যাতে আর উঠতে না পারে। এসব বাহানা আমার সামনে চলবে না। আমার কথা শেষ হয়েছে, উঠছিলে কেন? আমি আবার? নিশি মাথা নিচু করে চুপ করে বসে আছে। মুখ নিচু করে রেখেছো কেন? আমার সামনে আর কখনো মাথা নিচু করে রাখবে না, খবরদার। নিশি সাথে সাথে মাথা তুলল, কিন্তু আহিলের দিকে তাকালো না। পাশের পাশে খাবার ছুড়েছো কেন? এবার নিশি মুখ তুলে চাইল। রাস্তায় ছুটতে গিয়ে ও বাড়ি চলে গেছে, আমি ইচ্ছে করে করিনি। পয়সা দিয়ে খাবার কেনা হয় খাওয়ার জন্য, ঢিল ছুড়ে রাস্তায় ফেলার জন্য না। কি খোটা দিচ্ছে, তাও আবার অর্ধেকটা রুটির জন্য। কি খুঁজছো এদিক ওদিক তাকিয়ে? আমার পার্স অর্ধেকটা রুটির জন্য আমাকে এভাবে খোটা দিচ্ছেন? আমি কি এতিম, রাস্তার ভিখারিনি নাকি? না খেয়ে থাকি আমি? আমার বাপ কি আমায় না খাওয়ায় বাতাস দিয়া বড় করছে? কয় কেজি আটা দিয়ে এই অর্ধেক রুটি বানাইছেন, কি দাম দিয়ে দিব? নিশির মুখ চোখ লাল হয়ে অবস্থা বেগতি। মার চিনো? মার একটা থাপ্পড় দিয়ে একদম ঠান্ডা করে ফেলবো, বলে দিলাম কিন্তু। একে তো দোষ করেছো, কেউ চুপ থাকবে তা না, মুখে মুখে তর্ক। ফাজল মেয়ে কোথাকার।
বলেই আহিল নিজের বসার চেয়ারটাতে সজল একটা লাথি দিয়ে রুম থেকে চলে গেল। মনে করে নিশির আর কাঁদতে হলো না, এভাবে তো বাবা ওকে কোনোদিনও বকেনি। নিশি বারবার চেয়ারটার দিকে তাকাচ্ছে, লাথি দেওয়ার কারণে চেয়ারটা সিটকে ওয়াশরুমের দরজার সামনে পড়ে আসছে। নিশি তো বসেছিল ড্রেসিং রুমের টুলটাতে, আর আহিল বসেছিল তার ডেস্কের ইজি চেয়ারে। চেয়ারের নিচের অংশটা বাঁকা হয়ে গেছে, আর নিশির কান্নার বেগটা আরো কয়েক গুণ বেড়ে গেল। ডাইনিং টেবিল থেকে খাবারের প্লেট তুলছিলেন আসমানি। হঠাৎ করেই উপর থেকে ধরাম করে একটা আওয়াজ শুনে সে লাফিয়ে উঠল। প্রায় কি হচ্ছে উপরে? কিসের আওয়াজ এটা? পড়ে টরে গেল নাকি? নাকি হতেই পারে না, ছোট সাহেব মারবে বৌমনিরে। এই কয়েক ঘন্টা আসমানি তা ভালোই টের পেয়েছে। কর্মের জন্য তো কম বাড়ি যায়নি সে, বহুত স্বামী স্ত্রী দেখেছে আসমানি। সাহেবের ছেলে যে এই মেয়েকে মনে প্রাণে ভালোবাসে তা তার চোখে মুখে ঝলকায়। কথাগুলো ভাবতে ভাবতে আসমানির বুকটা চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আসমানি তো ভেবে নিয়েছিল আজকে এই বাড়িতে তার শেষ দিন। কি রাগ চোখে মুখে! এই ছেলে মোটেও বড় সাহেবের মতন হয় নাই। বড় সাহেব কত ঠান্ডা মাথার লোক। আসমানি তার ভাবনা চিন্তা সব বন্ধ করে দিল, আর আহিলকে উপর থেকে নিচে নেমে আসতে দেখে আর ভাববে না সে? কখন আবার কি না কি শুনে ফেলে আল্লাহ জানে। উপর থেকে নিচে নেমে আহিল সোফায় বসে পড়ল। নিজেকে পুরো বিধ্বস্ত লাগছে তার। সারা রাত ঘুম হয়নি এক ফোঁটাও। মাথাটা এবার হ্যাং হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। প্রেশারটা নিশ্চিত বেড়ে কমে গেছে। মাথাটা ঘাড়ের থেকে একেবারে ছিঁড়ে যাচ্ছে। সকালের নাস্তার সাথে সাথে আসমানি দুপুরের রান্না চুলায় বসিয়ে দিয়েছিল, আর দুজন মানুষের রান্না। ইয়ার এমন কি তার পাকা হাতের কাছে? রান্না শেষ করে সবকিছু গুছিয়ে সে এগুলো ড্রয়িং রুমের দিকে। ভেবেছিল উপরে গিয়ে আবার তার যাবার কথা জানিয়ে যেতে হবে, কিন্তু না, আহিলকে ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে দেখে এগুলো তার দিকে। সোফায় কখন যে মাথা এলিয়ে চোখ বুজেছিল তার কিছুই বলতে পারবে না সে। ঘুমটা দরকার ছিল তার, এখন বেশ ভালো লাগছে। গার ব্যথাটাও আর নেই, তার সাথে মাথা ব্যথাটাও অনেকটা হালকা লাগছে। আমার রান্না শেষ ছোট সাহেব, আমি গেলাম। দরজা ফিরাই দেয়া, আপনি বরং উপরে রুমে গিয়ে রেস্ট করেন। রোস্ট না খালা, রেস্ট। আর এত জলদি তোমার রান্না শেষ? হ্যাঁ, সকালে রান্নার সাথে দুপুরেরটা বসাই দিয়েছিলাম, তাই ঘন্টাখানেকের মধ্যে শেষ হইয়া গেছে। কি ঘন্টা ভরে সোফায় বসে ঘুমিয়েছে সে? ভাবতে লাগলো আহিল। ছোট সাহেব, বৌমনিরে নাস্তার পর আর নিচে নামতে দেখলাম না। হের কি শরীর খারাপ করছে? না মানে নাস্তা করার পর উপরে যে গেছে আর নিচে নামতে দেখি নাই। নিশির কথাটা একেবারে আহিলের মাথা থেকে বের হয়ে গেছে। আসমানের কথায় তার বোধ উদয় হলো। তখন বকাঝকা করে নিচে এসে কখন যে ঘুমিয়ে পড়েছিল, তার উপর শরীরটা একদম নিয়ন্ত্রণের বাইরে ছিল। কাল বেশ জ্বর ছিল। ও হেল্লাই মায়াটা সকালে কিছু খাইতে পারে নাই। এইটা সেইটা কত কিছু সাতলাম, কিছুই নিল না। স্বপ্নাকে তিতা লাগতেছে তার কাছে। এবার আহিলের বেশ খারাপ লাগছে। কালকে সারা রাত মেয়েটা জ্বরে পড়লো, তার উপর বকাঝকাও করলাম। সকালের কাজখানা যে নিশি আহিলের বকা থেকে বাঁচার জন্য করেছে তা আর আহিল বুঝতে বাকি রইল না। ছোট সাহেব, বৌমনির জন্য কি কিছু বানাই দেবো নতুন কইরা? না, আপাতত এক গ্লাস গরম দুধ দিয়ে যাও, ততক্ষণ আমি চোখে মুখে জল ছিটিয়ে আসি। নিচে গেস্ট রুমের ওয়াশরুম থেকেই ফ্রেশ হতে ঢুকে পড়ল আহিল। বের হওয়ার সময় রুমটা যেভাবে ছিল এখনো ঠিক সেভাবেই আছে। চেয়ারে লাথি দেওয়ার কারণে চেয়ারটা যে ওয়াশরুমের দরজার সামনে পড়েছিল তা এতক্ষণে আহিলের নজরে পড়ল, কিন্তু নিশিকে দেখা যাচ্ছে না। কোথায় গেল? বারান্দায় দুধের গ্লাসটা বেড সাইড টেবিলে রাখতেই আহিল নিশিকে দেখতে পেল। বেডের অপোজিটে ফ্লোরে মাথা নিচু করে বসে আছে সে। আহিল আর দেরি না করে সেদিকে এগিয়ে গেল। আহিলকে সামনে আসতে দেখে নিশি বসে কয়েক পা পিছিয়ে গেল। কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে, চোখ মুখ ফুলে সারা মুখ লাল হয়ে গেছে। চোখের জলে গালে আর বুকে চুল লেপটে আছে। আহিলের সামনের মেঝেতে বসে ওকে ধরতে গেলে, আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না।
আমার ভুল হয়ে গেছে নিশু, আমি তোমাকে ভুল বুঝেছি। নিশি ক্রমাগত হাত পা ছুঁড়ে আহিলকে সরিয়ে দিচ্ছে। আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না। আমরা থাকবো না এখানে, চলে যাব। আর কাঁদে না প্লিজ, আমার ভুল হয়ে গেছে সোনা, তোমাকে আমার একদম বকা দেওয়া উচিত হয়নি, আর হবে না এমন। কান্নার উপর এখন কোনো নিয়ন্ত্রণ নেই নিশির। কান্নার সাথে পাল্লা দিয়ে হিচকিও কয়েক দফা বেড়ে গেছে, যার কারণে নিঃশ্বাস জোরে জোরে টেনে নিতে হচ্ছে। এভাবে নিঃশ্বাস নিতে নিতে গলাটা কেমন যেন শুকিয়ে আসছে তার। এতক্ষণ ফ্লোরে বসে থাকার জন্য কোমর আর পা কেমন অসাড় হয়ে আসছে। বড্ড দুর্বল লাগছে নিজেকে। আহিলকে এই মুহূর্তে বিষাদের মতন লাগছে তার কাছে, যার জন্য কাছে ঘেঁষতে দিচ্ছে না। ক্রমাগত হাত পা ছুঁড়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তাকে। আর থাকবো না এখানে নিশু, আমরা একদমই এখান থেকে চলে যাবো। আর কে তোরা প্লিজ শান্ত হও, আর না বুঝে বকা দেবো না বাবু। লক্ষ্মী আমার, প্লিজ নিশু একটু রিল্যাক্স হও। কথাগুলো বলেই আহিল নিশির হাত দুটো ধরে শান্ত করার চেষ্টা করলো। যেভাবে ছটফট করছে আহিল, কিছুতেই কাছে ঘেঁষতে পারছে না, আর না পারছে নিশিকে থামাতে। এবার তাই জোর করেই নিশিকে বুকে নিয়ে জড়িয়ে ধরলো। কিন্তু একি, হাত দুটো তো বেশ ঠান্ডা হয়ে আছে, পাটাও কেমন গরম হয়ে আছে। নিশিকে বুকে নিয়ে আহিল পায়ের পাতায় হাত দিল। পা দুটো এমন বরফের মতন ঠান্ডা হয়ে আছে কেন? কতক্ষণ ধরে ফ্লোরে বসে আছে ও। এমনিতেই সিজন চেঞ্জ হচ্ছে, তার উপর টাইলস করা ফ্লোর। আর কিছু ভাবলো না আহিল। নিশিকে জোর করে বুকের সাথে চেপে ধরেই দাঁড় করালো সে। অনেকক্ষণ ফ্লোরের ঠান্ডায় বসে থাকার কারণে কোমর থেকে পা অব্দি একেবারে অসাড় হয়ে আছে নিশি। নিজের কাছেই নিজেকে ভারী লাগছে। প্যারালাইজড রোগীদেরও কি এমন করে ফিল হয় নাকি? নিশি যে স্কুলে পড়তো, সেই স্কুলের এক ম্যাম ক্লাসের মধ্যে হঠাৎ করে চোখ উল্টে মুখে ফেনা উঠে শটফট করতে করতে সেন্সলেস হয়ে যায়। পরে ম্যামকে হসপিটালাইজড করার পর জানা যায় ওনার মাইলিং স্ট্রোক করেছে, আর ওনার বাঁদিকের হাত পা সম্পূর্ণ প্যারালাইজড। সেদিন স্কুলে যাওয়া হয়নি নিশির। পরের দিন স্কুলে যাবার পর ক্লাসরুমের ফ্রেন্ডদের কাছ থেকে শুনতে পায় সে, আর সেই দিনই স্কুল থেকে তার ম্যামের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হয়। তারও কি এখন ম্যামের মতন কিছু একটা হয়েছে নাকি? পায়ে একদমই বল পাচ্ছে না নিশি। আহিল তাকে নিয়ে দাঁড়াবার সাথে সাথে হাঁটু ভেঙে নিচে বসে পড়ার মতন অবস্থা হয়েছিল প্রায়। বুকে নিয়ে দাঁড়ানোর কারণে আহিল নিশিকে সামনে নিয়েছে। নিশি তার সম্পূর্ণ ভর আহিলের উপর দিয়ে ছাড়া ছাড়া ভাবে দাঁড়িয়ে আছে। ছেড়ে দিলে একদম মাটিতে মুখ থুবড়ে পড়ে যাবে সে। আহিল ব্যাপারখানা বুঝতে পেরে নিশিকে দুহাতে আঁকড়ে ধরে বিছানা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গেল হাত পায়ে টান ধারার জন্য। আহিল যেভাবে চেপে ধরেছে, নিশি ছটফটানি করবে তো দূরে থাক, একটু নড়তেও পারছে না। সে তার দুহাত দিয়ে আহিলের বুকে সামান্য ধাক্কা দিয়েও একচুল সরাতে পারেনি। রাগে ক্ষোভে তার এখন আহিলের মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছা করছে। ছাড়ুন, ছাড়ুন বলছি। আপনি আমাকে কেন ধরেছেন? আহিল নিশিকে বেডের সাইডে বসিয়ে দিয়ে, ছেড়ে দিলে তো পড়ে যাবো রে বাবা, আর কান্না না প্লিজ। কাঁদতে কাঁদতে কি হল হয়েছে, এবার তো চুপ করো। নিশি আহিলকে ধাক্কা দিয়ে বেড ছেড়ে উঠতে চাইলে আহিল নিশিকে বাহাত দিয়ে পেটে ধরে আটকে ফেলে। তারপর নিজের উপর দিয়ে টেনে নিয়ে একদম বেডের মাঝখানে বসিয়ে দেয়। জোরে জোরে শ্বাস টেনে নিতে নিতে এখন ক্লান্ত হয়ে পড়েছে সে। হেঁচকি আর নিঃশ্বাস কোনোটাই স্বাভাবিকভাবে করতে পারছে না। নিশির পাশে বসার সাথে সাথেই নিশি আহিলের বুকে পিঠ ঠেকিয়ে সব ভর ছেড়ে দিল। দুধটা শেষ করে নাও, দেখবে ভালো লাগবে। ছটফটানি থামিয়ে একদম নিস্তেজ হয়ে পড়েছে সে। হেঁচকির জন্য দুধটাও খেতে পারছে না। দুধ নাকে উঠে একাকার অবস্থা। কিছু সময় আগেও আহিলকে একদমই কাছে ঘেঁষতে দিচ্ছিল না সে, কিন্তু এখন কি সুন্দর গুটিসুটি মেরে তার বুকের উপর পিঠ ঠেকিয়ে ঘুমোচ্ছে। আনমনে দীর্ঘ নিঃশ্বাসের সাথে ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল আহিলের। নিশিকে বালিশে শুইয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে আহিল খেয়াল করলো তার বুকের দিকটা বেশ ঠান্ডা লাগছে। জামার উপর হাত দিতেই বুঝতে পারলো সামনের দিকের প্রায় পুরোটাই ভেজা। কিন্তু কিভাবে কি হলো আহিল কিছুই মেলাতে পারছে না।
সে তো নিশিকে আলতো করে বসিয়ে পিঠে হাত দিতে আহিল দেখলো পিঠের দিকে জামাটা একদম ভিজে চুপচুপে হয়ে গেছে, মাথার চুলগুলো ভেজাটে। তার মানে সকালে গোছলের পর ভালো করে চুল না মুছেই। আর তার চেয়ে বড় কথা হলো কাল সারা রাত জ্বরে ভুগেও শিক্ষা হয়নি এরপরও আবার গোসল করতে গিয়েছে। রাগে হাতের মুঠো শক্ত করে ধরে রেখেছে আহিল। হাতের সবগুলো রক চামড়া ছিঁড়ে বেরিয়ে পড়বে করছে। নিশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে, বারবার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে তার। এই মেয়ে কেন অবুঝ, কেন একটুও বুঝে না সে? চলন বলন সবকিছুতেই ছেলে মানুষই। উফ, একটু বরফ হলে কি হয় নিশু? একটা দীর্ঘশ্বাস ফেলে বেড থেকে উঠে পড়লো আহিল। দ্রুত চেঞ্জ না করলে আবারও ঠান্ডা বসে যাবে বুকে। কাবার থেকে একটা হোয়াইট অ্যানিমেশন প্রিন্টেড গেঞ্জি নিয়ে নিশিকে চেঞ্জ করিয়ে দিল আহিল। বারান্দার রেলিং থেকে টাওয়াল এনে বাথরুম থেকে ভিজিয়ে যত্ন করে নিশির মুখটা মুছিয়ে দিল। লেপ্টে থাকা ভ্রু ভেজা চোখের পাপড়ি হঠাৎ তোলা আর হেঁচকি আর গাঢ় নিঃশ্বাসের সাথে কেঁপে কেঁপে ওঠা। ঠোঁট দুটো আহিলকে প্রতি মুহূর্তে আকুল ভাবে মন্ত্রমুগ্ধ করেছে। আহিল নিশির কপালের সাথে কপাল ঠেকিয়ে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। বেশি সময় আর পারল না। ঘুমের মধ্যে গায়ে হাত দেওয়াটা একদমই পছন্দ করে না এই মেয়ে। আহিল কিছুটা সরে এসে আবারও নিশির মুখের উপর ঝুঁকলো। দুহাতে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কপাল ছুঁয়ে জ্বরে তপ্ত হওয়া ঠোঁটটিকে নিজের পাওনা বুঝিয়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়ল আহিল। নিশির পাশে কখন যে আবারও ঘুমিয়ে পড়েছিল আহিল তা আর সে বলতে পারবে না। নিশিও কেমন যেন বিড়ালের মতো কম্বলের ভিতর থেকেই আহিলের সাথে লেপ্টে আছে। বাচ্চাদের মতো আহিলের টি শার্টের বুক পকেটের দিকটা খামচে ধরে আছে বা হাত দিয়ে। আহিলের ঘুমটা কেটে গেছে। নিশি যে হাত দিয়ে টি শার্ট খামচে ধরেছিল সে হাত দিয়ে টি শার্ট খামচে ধরে শার্ট টানছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে পাশ ফিরে তাকাতেই আহিল কিছু একটা ঠাউর করতে পারছে না, বা আহিলের দিকে থাকার কথা। কিভাবে শুয়েছে এটা? আহিল হালকা উঠে বসতেই পুরো ব্যাপারটা ঠাউর হলো তার। ও ম্যাডাম, তাহলে দুহাত দুদিকে ছড়িয়ে উপর হয়ে ঘুমাচ্ছে। আমিও তো বলি। বাকি কথা শেষ করার আগে আবার টান পড়ল টি শার্টে। নিশি ঘুমিয়ে কি যেন বলছে, আহিল বুঝতে পারছে না কি বলতে চাইছে সে। আহিল অর্ধেক উঠে বসে নিশির হাতটা ছাড়িয়ে এক পাশ করে শুইয়ে দিল। তারপর কপালে আর গলায় হাত দিয়ে টেম্পারেচার দেখে নিল। আগের থেকে গা বেশ অনেকটাই গরম আছে। জলপট্টি দিতে হবে কিনা বুঝতে পারছে না। এমনিতেই নিশি জলপট্টি নিয়ে ঝামেলা করে, দিতে দেয় না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুরের খাবার সময়ও হয়ে গেছে। এদিকে নিশি ছটফট করছে আর চোখ বন্ধ করেই ঘুমোচ্ছে। কি হয়েছে? কি করবো? কাঁদছো কেন? পা ব্যথা করছে, উফ ছিঁড়ে যাচ্ছে বাবা। বেশ হয়েছে, ফ্লোরে বসে কাঁদতে গিয়ে বলেছে বেড কি দোষ করেছিল, এখন বলছে পা ব্যথা, একটু পর বলবে কোমর ব্যথা। কোমর ব্যথা করছে বাবা গো, আমার পা কোমর ছিঁড়ে যাচ্ছে। আর আর কি কিছু বাকি আছে? কিছু বলা যাবে না ওনাকে। সাগর নদী নিয়ে বসে যাবে, কাজকর্ম করবে সব উল্টো পাল্টা, কিছু বলাও যাবে না। আমার পা কোমর আল্লাহ। আহিল কিছু সময় চুপ করে বসে থেকে কম্বল সহ নিশির পা কোলের উপর তুলে টিপ দিতে শুরু করলো। কিন্তু এই মেয়ের ছটফটানি ছটাক খানেকও কমলো না। কিভাবে কমবে? হাড়ের ভিতর চিলিক দিয়ে ব্যথা কি আর মাংস পেশি টিপে কমবে? ব্যথা টিকতে না পেরে নিশির শোয়া থেকে উঠে বসলো, কিন্তু চোখ খুলল না। কি হলো? ব্যথা কমেনি? কমে যাবে বাচ্চাটা বলে নিশির মুখের উপর চলে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিল। খাবার খেয়ে মেডিসিন দেখবে একদম ঠিক হয়ে গেছে। নিশি এবার চোখ খুলে তাকালো। সামনে তাকাতেই দেখলো আহিল বসে আছে আর নিশি কম্বলের স্তবে দলা পাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার তাকালো আহিলের দিকে। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কি নিয়ে চিন্তা করছে সে? নিশি আর সে ব্যাপারে মাথা ঘামালো না। সে আলতো করে আহিলের হাত দুটো টেনে নিয়ে নিজের গালের দুপাশে রাখলো। দেখি আপনার গায়ে কতটুকু শক্তি, একটু ভালো করে চেপে ধরুন তো, সুন্দর করে গলাটা চেপে মেরে ফেলুন তো।
আহিল নিশির গলাটা হালকা করে চেপে ধরে দুহাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কিছুক্ষণ স্লাইড করতে করতে একদম নিশির সামনে চলে এলো। তারপর কণ্ঠিতে চুমু খেয়ে একে একে কণ্ঠি বরাবর ঠুতনির ঠোঁট আর নাকের মধ্যমাতে আর সবশেষে কপালে আলতো করে ছুঁয়ে দিল আহিল। নিশির চোখ কোটর থেকে বের হওয়ার উপক্রম। কি হলো এটা? এই ছেলে সবসময় এরকমই করে। আহিল ঘোর কাটিয়ে নিশির দিকে একটা দুষ্টু হাসি ছুড়ে দিল। এমন ভাবে মারতে তো আমি সবসময় প্রস্তুত নিশিমণি। নিশি ভ্যাপলার মতন তাকিয়ে রইল আহিলের দিকে। এই ছেলের মনে কি চলে তা নিশির বোধ শক্তির সপ্তম আকাশের উপর দিয়ে যায়। কই ভাবলো একটু ইমোশনালি কট করবে, তা না, এই ছেলে সব ভেস্তে দিল। আর নিশি বা কিভাবে ভুলে গেল? এটা তো আর কোনো সাধারণ মানব নয়, এটা তো এলিয়েন প্ল্যানেট থেকে আগত এলিয়েন আহিল মাহমুদ, যার দ্বারা সবকিছু পসিবল হয়। কি হলো নিশু, আবার কি ভাবছো? ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে মেডিসিন নিতে হবে তো, নইলে তো ব্যথা কমবে না। ব্যথা? হ্যাঁ, তো তার পায়ে অসহ্য ব্যথা কই গেল? আর কমছে না তো। কিন্তু এভাবে ফুট করে ব্যথা গায়েব হলো কিভাবে? আহিল নিশির গা থেকে কম্বল সরিয়ে নিশিকে উঠাতে গেলে। আমি একাই পারবো। জ্বর আছে তো গায়ে, তাল সামলাতে পারবা না পরে। বাকি কথা শেষ করার আগেই তাল বেতাল সব সামলে নিব, আপনি আমার সাথে আসবেন না। নিশু, আমি কি আপনার সামনে ড্রেস চেঞ্জ করবো নাকি? তাতে কি হয়েছে? আর আমি যে একটু আগে জামাও চেঞ্জ করিয়ে দিলাম তখন? সেটা তো আপনি চোখ বন্ধ করে করেছেন। কি চোখ বন্ধ করে? চোখ বন্ধ হয়ে কি ড্রেস চেঞ্জ করা যায় নাকি? আর আমি তো তোমার জামা বদলে গা মুছে দিয়ে টি শার্টটা পরিয়ে দিলাম। আর এত কাজ কি চোখ বন্ধ করে করা যায় নাকি? আমি ভেবলি কিভাবে ভুলে গেলাম এটা কোনো গল্প না, আর এই এলিয়েনটা কোনো গল্পের নায়ক না। এটা তো পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক একটা বজ্জাত অসভ্য এলিয়েন। কথাগুলো ভেবেই নিশি কাভার থেকে একটা ব্ল্যাক 3/4 লেগিংস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আহিল বেডে বসে কিছুক্ষণ হেসে ওয়াশরুমের দিকে এগুলো। খবরদার নিশু, পানি কিন্তু একদম বেশি ঘাটবে না, নইলে কিন্তু কপালে খারাপই আছে বলে দিলাম কিন্তু। নিশি ঠিক তখনই দরজা খুলে বের হয়ে এলো। আহিল আর কোনো কথা না বাড়িয়ে নিশিকে নিয়ে খাবারের টেবিলের উদ্দেশ্যে হাঁটা ধরল। মাছ ভাজা, আলু ভাজা, ছোট মাছ আর পেঁয়াজ ধনে পাতা দিয়ে ভুনা, বড় মাছের ঝোল, মুরগির মাংস ভুনা, ডাল আর টেবিলে এত এত খাবারের আয়োজন দেখে বেশ অবাক হলো আহিল। এত অল্প সময়ে এত কিছু রান্না কিভাবে করলো আসমানি খালা? বুদ্ধি করে হটপটে ভাত রেখে গেছে আসমানি, যাতে করে তাদের ঠান্ডা ভাত খেতে না হয়। আসমানির কাজের প্রতি এত বিনয়ী মনোভাব দেখে খুব খুশি হলো আহিল। আমি কিন্তু খাবার সার্ভ করতে পারি না। পারতেও হবে না। আমি নিশির মাথার এক পাশে জমু দিয়ে বললাম। আহিল নিশিকে সার্ভ করে নিজেও বসে পড়ল। আসমানির রান্নার কোনো জবাব নেই। নিঃসন্দেহে সে একজন ভালো রাঁধুনি। দেশে থাকাকালীন যতবার এখানে বেড়াতে এসেছে ততবারই আসমানি রান্নাঘর সামলিয়েছে। আহিল আর 5 না ভেবে খাওয়ায় মনোযোগ দিল। নিশি বাহাত টেবিলের উপর রেখে তাতে কপাল ঠেকিয়ে খাচ্ছে। 4 কোণা টেবিলের বরাবর চেয়ারে বসেছে আহিল, আর তার বাঁদিকের চেয়ারে বসেছে নিশি। মাথা এলিয়ে খুব জিরিয়ে জিরিয়ে খাচ্ছে সে। জিন বেদনি দাওয়া দিয়েছে নাকি? পাশের প্লেটে খাবার তুলে দিচ্ছ কাকে? নিশি পাশ ফিরে আহিলের দিকে তাকালো, চোখ সরু করে। আহিল যে তাকে সরাসরি খোঁচা দিয়েছে ইচ্ছাকৃতভাবে তা নিশি বেশ ভালো করেই টের পাচ্ছে। এত খাবার আমার একার খাওয়া সম্ভব না, তাই তুলে রেখেছি। না হলে তো নষ্ট করলে আবার আমাকে খোঁটা দিতে বাকি রাখবেন না। খাবার নষ্ট করা কি খুব ভালো কাজ নিশু? আমি তোমাকে খোঁটা দিয়েছি সে কথা কেন মনে হলো তোমার? আমি জাস্ট তোমাকে বোঝাতে চেয়েছিলাম। আচ্ছা সেসব কথা বাদ, সাদা ভাত খাচ্ছ কেন? আর সব খাবার প্লেটে তুলে রেখেছো কেন? মাছের গন্ধ ভালো লাগছে না। তাহলে চিকেন কারিটা নাও, বেশ ভালো হয়েছে। এই যে আমি খাচ্ছি। নিশি আহিলের প্লেটের দিকে এক পলক তাকালো। প্লেটের মাংস মাখানো ভাত দেখে নিশির খুব ইচ্ছে করছিল খেতে। পর মুহূর্তে আবার আহিলের দিকে তাকালো। আহিল এতক্ষণ নিশির দিকেই তাকিয়েছিল। না, খাবো না বলে নিজের প্লেট থেকে কয়েকটা সাদা ভাত তুলে মুখে নিয়ে চিবোতে শুরু করে দিল। আমি ডান, আর খেতে পারবো না।
বলেই নিশি প্লেট ঠেলে উঠে পড়ল। আহিল কিছু না বলে নিজের খাবার শেষ করলো। সবকিছু গুছিয়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। নিশি ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। আহিল গিয়ে পাশে বসলো। খেলে না কেন ভালো করে? তুমি কিন্তু আমার কথা একটু শুনছো না নিশু। বিকজ নিশি একটা ফাজিল মেয়ে, আর ফাজিল মেয়েরা কারোর কথা শুনে না। আহিল আর কথা বাড়ালো না, কারণ এখন কথা বাড়ালেই নিশির উল্টাপাল্টা কথা শুনে আবার মেজাজ বিগড়ে যাবে। কিছুটা হাত ছেড়ে আহিল সোফা থেকে উঠে পড়ল। নিশি খুব মনোযোগ সহকারে একটা হিস্ট্রি অ্যাকশন মুভি দেখছে। মুভির প্রত্যেকটা ক্যারেক্টারের কস্টিউম নিশির খুব পছন্দ হয়েছে। আর নায়িকাটা তো উফ, চোখগুলো দেখেই নিশি খুন হয়ে যাচ্ছে। ছেলেদের কি অবস্থা হবে তাহলে? আসলে চোখ তো নাকি অ্যানিমেটেড। মেয়েটার মাঝে মধ্যে নিশির পুতুল টাইপের জীবন্ত লাগছে, যা ক্যালান ক্যালাচ্ছে না ভিলেনদের। ইস, সে যদি এমন ভাবে অ্যাকশন পারত, তাহলে সবার আগে ওই আহিল ব্যাটাকে মেরে তার জীবন থেকে ভাগিয়ে দিত। এত মারামারি দেখে কি হবে? আমার সাথে তো কোনো ট্রিকই কাজে লাগাতে পারবে না। তার চেয়ে বরং হ্যাপি টাইপ, লাভিং টাইপ কিছু দেখো। নিশি কোনো কথা না বলেই নিজের বাম হাতের তর্জনীটা সোজা করে শক্ত করে আহিলের পেটে ঘুঁতো দিল। আহিল ঠাওর করতে পারেনি যে নিশি এমন কিছু করবে। বেচারার তো অবস্থা খারাপ। এই মেয়ের হাতের নখ তো এক একটা কোদাল, পেট পুরো ফুটো হয়ে গিয়েছে কিনা কে জানে। আল্লাহ রে, পাজির হাড্ডি। তোমার ভাগ্য হলো নিশু ভাতে থালাটা আমার হাতে, নইলে সব দুষ্টুমি বের করে দিতাম এখন। ফাজিল মেয়ে হবে। তখন যেভাবে রেগে বলেছিলেন ফাজিল মেয়ে কোথাকার, ঠিক সেভাবে। কথাগুলো আহিলের দিকে ছুঁড়ে নিশি আবার টিভিতে মনোযোগ দিল। আহিল বেশ বুঝতে পারলো বকাগুলো বেশ হার্ট করেছে নিশিকে। আর যতদিন না ভুলবে ঠিক ততদিন এভাবে মনে করে করে আহিলের উপর উগরাবে। যেভাবে বারবার বলছে, ভুলতে পারবে কিনা সন্দেহ আছে। দেখি হাঁ করো। আমি তো একটু আগেই খেলাম, আর খাবো না, আর আমি কারো হাতে খাই না। বলেই উঠে গেল। আহিল নিশিকে নিজের কোলের উপর চেপে ধরে বসিয়ে দিল। তাহলে অভ্যাস করে দাও আমার হাতে খাবার খাবার। একদম ছটফট করবে না নিশু, তাহলে কিন্তু তোমার কোলে বসে খাইয়ে দেবো। নিশি আর কিছু বলল না। নিশির এখন নিজের জীবনটাকে নিজের জীবন মনেই হচ্ছে না। মনে হচ্ছে আহিল তাকে এই জীবনটা ভাড়া দিয়েছে, আর প্রতি মুহূর্তে সেই ভাড়া গুনে গুনে নিচ্ছে। হাঁ করো নিশু, খেয়ে তো আমার মেডিসিন নেবে রে বাবা। বমি হবে। হলে হবে, বমি পেলে বমি করবে, এর জন্য না খেয়ে থাকতে হবে নাকি? হাঁ করো। নিশি আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিচ্ছে। ভাত খাচ্ছ না পানি খাচ্ছ? এভাবে পানি খেলে তো পেট ভরে যাবে। এখন কি পানিটাও খেতে পারবো না? খাবা কিন্তু কম খাবা। খাওয়া শেষ করে আহিল নিশির মুখ মুছে দিয়ে প্লেট নিয়ে কিচেনে রেখে আসলো। কি বমি পাচ্ছে? হুম। কথাও না, ছোটবেলায় যখন জ্বর হতো আম্মু এভাবে বেশি করে লেবু দিয়ে ঝোল কোনো তরকারি দিয়ে খাইয়ে দিত। নিশি আর কিছু বলল না। ফুট করেই তার মনটা আরো খারাপ হয়ে গেল। আর প্রতি মুহূর্তেই যেন সেই মন খারাপের ভারটা বেড়েই চলেছে। বিকেলের আবির খেলা সূর্যটা বেশ ঘোলাটে হয়ে উঠেছে কুয়াশায়। ক্যালেন্ডারে নভেম্বর যায় যায় করতেছে। পাতাটা উল্টোলেই ডিসেম্বর লেপ কম্বল মুড়ি দিয়ে গদিয়ে দেওয়ালে ঝুলে পড়বে। শীতটাও পাল্লা দিয়ে বাড়ছে এই ডিসেম্বরের আগমনের সাথে সাথে। নিশি সেই দুপুরবেলা খাবারের পর মেডিসিন নিয়ে যে ঘুম দিয়েছে, আর উঠার কোনো নামগন্ধই নেই। বেঘরে ঘুমাচ্ছে। এত ঘুম কিভাবে পারে মেয়েটা ঘুমাতে? সারাদিন উল্টাপাল্টা কথা বলে আর আবোল তাবোল কাজ করে। আহিলকে খেপিয়ে তুলবে সে, আর শাসন করলেই হলো। যতবার আদর করে কাছে টেনে নিবে, ততবারই বাচ্চাদের মতন করে ঠোঁট উল্টে সেই কথা মনে করিয়ে দিবেন তিনি। কথাগুলো ভাবতে ভাবতে আহিলের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সাদা মেট্রিক্স কম্বলের ভিতরে গুটিসুটি মেরে বিড়ালের মতন ঘুমাচ্ছে নিশি। সারা মুখ জুড়ে এক নজর করা লোভনীয় প্রশান্তি ছেয়ে আছে তার। এত নিষ্পাপ আর এত আদুরে লাগছে যে যেটা বলার বাহিরে। নাক বরাবর ঠিক উপরে ঠোঁটের মাঝ বরাবর উপরে একটা গাঢ় তিল লক্ষ্য করা যায়। হালকা বোচানা ঘন চোখের পাপড়ি, আর ঠোঁটগুলো ঠিক গুলুমুলু বিদেশি বাচ্চাদের মতো আদুরে।
আহিল এক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আবার বাচ্চা বউটা। বলে জড়িয়ে ধরে সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। তারপর নিশির মাথার এক পাশে চুমু খেয়ে আবার ল্যাপটপ নিয়ে কাজে মনোযোগ দিল। কাল কিছু কাজ জমেছিল, ওগুলো শেষ করতে আহিল ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে বসেছিল, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি সে। সামান্য ড্রয়িং রুম থেকে বেডরুমের দূরত্বে আহিল নিশিকে এত মিস করছিল যে সে আবার কাগজপত্র সব গুছিয়ে নিয়ে বেডরুমে গিয়ে নিশির পাশে বসে পড়ল। এই ভয়ঙ্কর রকমের প্রিয় খারাপ অভ্যাসটা দিনকে দিন এমনতর মহামারী হয়ে যাচ্ছে যে আর কোনো কাজেই মন টিকছে না। এই পিচ্চিটা পাশে থাকলে জার্মান থেকে পড়াশোনা শেষ করে দেশে একদম ব্যাক করতে চায়নি আহিল, বরং তার বাবা মাকে বলেছিল জার্মান বা আমেরিকা, যে কোনো দুইটার মধ্যে একটা দেশে সেটেল হবার জন্য ফ্যামিলি নিয়ে। কিন্তু বাবা মা আর কেউই রাজি হয়নি। আহিলের এখন মনে হচ্ছে বাবা মা নিজের অজান্ত সন্তানের জন্য মঙ্গল ভাবে, আর দেশে ব্যাক না করলেও এই পিচ্চিটাকে কোনো কালেই পেত না আহিল। ঘুমটা হঠাৎ করে ভেঙে গিয়েছে নিশির। এত গরম লাগছে কেন? অসহ্য গরমে ঘুমটা কেটে গিয়েছে, নাইলে আরো কিছুক্ষণ ঘুমানো যেত। শোয়া থেকে উঠে বসতেই আহিল বা হাত দিয়ে নিশিকে বুকের সাথে চেপে ধরে মাথার তালুতে একটা গভীর চুমু দিয়ে জড়িয়ে রেখেই কাজ করে যাচ্ছে। নিশিও খুব সুন্দর করে আহিলের পেটের উপর হাত দিয়ে জড়িয়ে ধরে বুকের উপর মাথা রেখে নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দিল ওর উপর। কি জানি মেনে নেবার শুরুটা কি এখান থেকেই হলো কিনা। এত ঘুমোলে হয়? আমি তো আরো ঘুমাতাম, গরম লাগছিল তাই ঘুমটা ভেঙে গেল। তোমার ভয়েসটা খেয়ে ফেলি নিশু। না, তাহলে আমি কথা বলবো কিভাবে? আরে মিথ্যে মিথ্যে খাবো। আচ্ছা আচ্ছা। একটা কথা বলি। আরে বাস, আমাকে এত ম্যানেজ দেখানো হচ্ছে। আচ্ছা বলো তো। তখন রেগে গিয়ে চেয়ারের গায়ে যে লাঠিটা। নিশিকে বাকি কথা আর শেষ করতে দিল না আহিল। তার আগেই নিশিকে বুক থেকে সরিয়ে সামনে বসিয়ে দিল আর মুখটা আহিলের দু হাতের তালুতে বন্দি করে। নিশু, চেয়ারে লাঠিটা দিয়েছিলাম তোমার উপর আমার যে রাগটা হয়েছিল তা শেষ করার জন্য, তোমাকে উদ্দেশ্য করে তা। আমি কি সত্যি ফাজিল মেয়ে? একটু ফাজিল আর অনেকটা দুষ্টু। দুষ্টুমি করা ভালো। দুষ্টুমি যে ভিটামিন ফর হিউম্যান লাইফ অ্যান্ড ইটস ম্যান্ডেটরি। কি সুন্দর লজিক। এই আবার ঘুমিয়ে গেলে নাকি? আর ঘুম না, যাও ফ্রেশ হও। নিশু, মায় লাভো কিন্তু এখন। শীঘ্রই ওয়াশরুমে ঢোকো, হারি আপ। নিশিকে ঝাঁকিয়ে টেনে বিছানা থেকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল আহিল। আয়নায় এই পাশ ওপাশ হয়ে নিশি নিজেকে দেখছে। অ্যাশ কালারের একটা হুডি জিন্স সোয়েটার গায়ে চাপিয়েছে সে, যার লেন্থ কোমরের প্রায় অনেকখানি নিচে। ফিটিংস এর কথা না হয় বাদই দিল, বারবার হাত ছাড়িয়ে পাখির মতন সোয়েটারের দুপাশের অংশ ধরে টেনে টেনে হাসছে। আহিল পিছন থেকে এসে নিশিকে নিচের দিকে ঘুরিয়ে জিপারটা টেনে দিল। সোয়েটারের দুপাশ দিয়ে কাকের পাখা বানানো হচ্ছে কেন? হ্যাঁ, আপনার সোয়েটার আবার টি শার্ট ডেকে হাঁটু অবধি চলে গেছে। আরে না, ঠিকই তো আছে। নিজের থেকে একটু দূরে সরিয়ে দেখে আবার নিজের সাথে মিশিয়ে কোমর ছড়িয়ে ধরলাম। নিশি আহিলের হাতের উপর ভর ছেড়ে আহিলের থেকে সরে একটু বাঁকা হয়ে দাঁড়ালো সে। আহিল কিছুটা ভ্রু কুচকে নিশির দিকে তাকালো। এই যে কত ঢোলা। তাহলে আমাকেও সোয়েটারের ভিতরে ঢুকিয়ে দাও, দেখবে একদম ফিটিংস হয়ে গেছে। ড্রেসিং টেবিলের কয়েকটা ড্রয়ার হাতে নিশি বেশ কিছু হেয়ার ব্যান্ড আর একটা লেডিস হেয়ার ব্রাশ পেয়ে গেল। পিঠ পর্যন্ত চুলগুলো বেনুনি করে সামনের কপাল সমান ছোট চুলগুলো আশ্রে নিল। আহিল রুমের ডিভানে বসে ল্যাপটপে কাজ করছিল। একটু ছাদ থেকে ঘুরে আসি। বাইরে ঠান্ডা, এর মধ্যে বাইরে যেতে হবে না, তার চেয়ে রুমে বসে টিভি দেখো। এতক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল আহিল। মুখ উঠিয়ে নিয়ে সামনে তাকিয়ে সে কিছু সময় চুপ করে বসে থেকে ছাদে চলে আসলো। নিশি ছাদের বা পাশের রেলিং এ ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আহিল পিছন থেকে এসে নিশির মাথার হুডিটা দিয়ে দিল। আহিল নিশিকে নিয়ে বাগানের দিকটা চলে আসলো। এখানে আসার পর বাইরে আর বের হওয়া হয়নি নিশি। বারান্দা থেকে সকালে একটুখানি দেখেছিল, আজকে আর এখন আসা হলো। তাদেরকে দেখি একটা ভদ্র মহিলা এগিয়ে আসলেন। তুমি তাহলে সকালে মিছিলের উপর রুটি ছুঁড়েছিলে?
নিশি আহিলের দিকে তাকালো। ইচ্ছে করে দিইনি। আসলে ডোন্ট বি প্যানিক ডিয়ার। আসমানের মুখে এবারে সকলের অনেক গল্প শুনেছি, কিন্তু কাউকেই দেখিনি। শুনলাম ওয়াইফ নিয়ে নাকি এবারের একমাত্র ছেলে বেড়াতে এসেছে, তাই দেখার লোভ সামলাতে না পেরে চলে আসলাম। আহিল জবাবে মুচকি হাসলো শুধু। আমার গ্র্যান্ড চাইল্ডরা আজ বিকেলে আমার আর মিশেলের সাথে ছুটি কাটাতে এসেছে। বাগানে বনফায়ার করছে, হই হুল্লা করছে। ইউ মে জয়েন আস অ্যান্ড আই অলসো লাভ দ্যাট। ভদ্রমহিলার সাথে কথাবার্তা বলতে বলতেই আহিল, নিশি তাদের বাড়ির বাগানের দিকে চলে গেল। তিনটে সমবয়সী, প্রায় একই চেহারা দেখতে, সারা বাগান জুড়ে হুটুপুটি করছে। মস্কালো লোকটা বনফায়ারের পাশে চেয়ার নিয়ে রাম টাইপের কিছু একটা খাচ্ছে। মিশেলকে তো সকালেই দেখলি। আমি হচ্ছি এলিসা, আর ওরা হচ্ছে আমার ছেলের আদরের তিন কন্যা। তিনজনই কিন্তু টুইন। আমেরিকা থেকে হলিডে স্পেন্ড করতে এসেছে। ভদ্রমহিলা বেশ গুছিয়ে কথা বলেন, আর তার মেয়ে তিনটেও বেশ মিশুক। নিশিত কিছুক্ষণের মধ্যেই ওদের সাথেই মিশে গেল। আর সকালের মিশেল বুড়ো সকালের এক একটা কথা বলে হাসির জ্বর তুলে দিল। তার সাথে আহিলের ফেসিয়াল এক্সপ্রেশনের ব্যাখ্যা করতেও ভুল করেননি তিনি। গান বাজনা খাওয়া দাওয়া শেষ করে বেশ রাত করে বাড়ি ফিরল আহিল আর নিশি। সকাল সকালই নিশিকে নিয়ে বের হয়ে পড়ল আহিল। কাল সন্ধ্যার পরই আরিফ ফোন করে জানিয়েছেন নিশির মা নাকি নিশির ফোন বন্ধ পেয়ে আরিফকে ফোন করে নিশির সাথে কথা বলতে চাইছিল। আরিফ এটা সেটা বলে চালিয়ে দিলেও ওনার সাথে পেরে উঠছে না। ভদ্রমহিলা বেশ স্ট্রিক্ট, ঠিক নিশির বাবার উল্টো। পাশের সিটে তাকাতেই দেখলো নিশি সিটে মাথা এলিয়ে দিয়ে আবারও ঘুম দিয়েছে। উফ, এই মেয়ে এত ঘুমাতে পারে কিভাবে? সকালে ঘুম থেকে টেনে তুলে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়েছিল আহিল। নিশি সেখানেও বেসিনের পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল। দেরি দেখে আহিল ওয়াশরুমে ঢুকে এই অবস্থা দেখিয়ে কিছুক্ষণ হেসে নিশিকে জড়িয়ে ধরল। পিচিটার সাথে আড়াই দিন থেকে আহিল আগের থেকে আরো বেশি দুর্বল হয়ে পড়েছে ওর প্রতি। কিভাবে থাকবে একা একা এটাকে ছাড়া? ভাবতে আহিলের ভেতরটা হু হু করে উঠল। ব্রাশে পেস্ট লাগিয়ে নিশির হাতে ব্রাশ ধরিয়ে দিল আহিল। আহিলের বুকের উপর সম্পূর্ণবার ছেড়ে দিয়ে বেশ ঝিমিয়ে ঝিমিয়ে চোখ বন্ধ করে ব্রাশ করছে নিশি। ফার্স্ট নিশু, কি শুধু সামনের দিকে দাঁত ঘষে যাচ্ছে? লেফট দিকে ব্রাশ করো, না উঠলে ঘুম ছেড়ে গায়ে পানি ঢেলে দেবো কিন্তু এখন। নিশি মুখ ভর্তি টুথপেস্টের ফেনা নিয়ে কি গায়ে শুই করলো আহিল কিছুই বুঝলো না। হয়েছে, আর কথা বলতে হবে না, কুলকুচি করো শিখছি। কিন্তু নিশির কোনো হেলদোল নেই। সে দিব্যি আগের মতোই আহিলের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। তাই আহিল নিশির মাথাটা পিছন থেকে চেপে ধরে বেসিনের সামনে নিচু করে কল ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ চোখে মুখে জলের ঝাপটা দিল। আচমকা আক্রমণে নিশি শ্বাস নেবার জন্য হাঁসফাঁস শুরু করে দিলে আহিল ছেড়ে দিয়ে ফ্রেশ হবার কথা বলে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। ভোরের আলো ফুটতেও আরো বেশ সময় বাকি। এই সাত সকালে আরামের ঘুম হারাম হয়েছে তা টের পেল। নিশি ঘড়ির দিকে তাকিয়ে মাত্র 4:45 বাজে। এই সময় ঘুম থেকে উঠানোর কোনো মানে হয়? আহিলের সামনে গিয়ে চিল্লানি দেওয়ার আগে আহিল নিশিকে কোলের উপর টেনে বসিয়ে দিল। তারপর এক গ্লাস হালকা কুসুম গরম পানি জোর করে খাইয়ে দিল। এত সকালে খালি পেটে পানি পড়া মাত্রই নিশির নাড়ি ভুঁড়ি পাকিয়ে বমি বমি ভাব বের হয়ে গেল। আহিল বেশ কিছুক্ষণ নিশির পিঠে হালকা করে হাত ঘষে দিল। বমি ভাবটা বেশ কেটে গেল তার। খিদে পেয়েছে, কিছু খাবে? নিশি মাথা ঝাঁকিয়ে না করে দিল। তারপর আহিল আরফির ফোন থেকে শুরু করে তার প্ল্যান সব খুলে বলল। নিশিকে কি করতে হবে সেটাও আহিল বেশ গুছিয়ে বলে দিল। নিশি বাধ্য মেয়ের মতো চুপচাপ শুনল শুধু। আহিল রুমে রেডি হয়ে পড়ল আর নিশিকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। তারপর নিশি চুল বাঁধতে বাঁধতে আহিল নিজের জন্য করা ব্ল্যাক কফিটা শেষ করে নিল। বের হবার আগে বেশ কিছুক্ষণ আহিল নিশিকে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে ধরল। সকালের দিকে ঠান্ডাটা বেশ হাড় কাঁপানো লাগছিল নিশির কাছে। আহিলের উষ্ণ বুকের মাঝখানে ঢুকে এত আরাম লাগছে যে ঘুমটা আবারও নিশির উপর চড়াও হচ্ছে। একটু একটু করে আলতো করে জড়িয়ে ধরা হাতখানা বেশ জোরালো ভাবে চেপে ধরেছে, বিষে ফেলতে চাইছে নিজের সাথে।
সময়ের সাথে পাল্লা দিয়ে আহিলের হৃদস্পন্দনটাও বেড়ে চলেছে। ভিতরটা শূন্যতায় খা খা করছে। নিশিকে এই মুহূর্তে তার নিজের ভিতর লুকিয়ে রাখতে ইচ্ছে করছে। এখানে রেখে দিতে পারলেই তো আর কিচ্ছু জানবে না, কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। সারা ঘরে বিদঘুটে একটা নীরবতা বিরাজ করছে। ঘড়ির টিকটিক আওয়াজটা কানে আসছে আহিলের। নিশিও কেমন চুপ মেরে আছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। নিশিকে হালকা করে ধরতে নিশি আহিলের খোলা কোটের ভিতর দিয়ে পেটের দুপাশে দুহাতে আঁকড়ে ধরল। আহিলের এখন নিশিকে ছাড়িয়ে দেওয়ায় বেশ কষ্ট হয়ে পড়ছে। সে বেশ বুঝতে পারছে নিশিকে দূরে সরিয়ে আসছে থাকতে পারবে না। যত জলদি সম্ভব বাসায় কথা বলবে সে। বাইরের আলো এখনো ভালো করে ফুটেনি, কুয়াশায় রাস্তা ঝাপসা হয়ে থাকবে। এর মধ্যে ড্রাইভ করাটা রিস্কি হয়ে যাবে। তাই আহিল নিশিকে শুইয়ে দিয়ে কোটটা খুলে রেখে বিছানায় হেলান দিয়ে পাশে শুয়ে পড়ল। নিশু, নিশু, এই নিশু। নিশির কোনো প্রতিক্রিয়া নেই, ফুপিয়ে ঘুমাচ্ছে সে। আহিল নিশিকে টেনে নিজের উপর শুইয়ে দিয়ে গায়ে কম্বল চাপিয়ে আবারও ডাকলো। নিশু, এত ঘুম কেন তোমার? তোমার ঘুম বিক্রি করে তো বড় লোক হয়ে যাবো, আর অফিসে ব্যবসা কিছুই করতে হবে না। এত সকালে বেশি ঘুম পেয়েছে? রাস্তাঘাটে এখন খুব একটা মানুষ দেখা যাচ্ছে না, যা দেখা যাচ্ছে সব হাঁটতে বের হয়েছে। নিশির দিকে তাকাতেই দেখলো ঠান্ডায় কাচুমাচু খেয়ে আছে। গাড়িটা একপাশে সাইড করে রেখে নিশির গা থেকে ওড়নাটা টেনে নিয়ে ভালো করে কানার গলা পেঁচিয়ে দিয়ে সোয়েটারের জিপার টেনে দিল সে। সিটটা একটু এলিয়ে দিল যাতে ঘাড়ে ব্যথা না করে। ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই আহিল নিশিকে ওদের বাড়ির রাস্তার মোড়ে নামিয়ে দিল। গাড়ির ফ্রন্ট ড্রয়ার থেকে নিশির পার্সটা বের করে দিল। ফোন দিলে ফোন ধরবে কিন্তু, মনে থাকবে। একদম উল্টো পাল্টা চলবে না, ঠিক মতো খাবে, বমি হোক তারপরেও খাবে। পানি বেশি ঘাটাবে না, আর নিজের খেয়াল রাখবে, কথা শুনবে। গলাটা আটকে আসছে কেন? কোনো কথাই বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ গলায় আর কলিজায় চেপে ধরে আছে, এমন মনে হচ্ছে কেন? নিশু, নিজের খেয়াল রাখবেন। আর বেশি কথা ফুটতে পারলো না তারা। মোড়েই নিশির বাবার সাথে দেখা হয়ে গেল তাদের। সকালে হেঁটে বাজারের হাতে বাসায় ফিরছিলেন তিনি। নিশি আহিলকে দেখে কথাবার্তা বলে নিশিকে নিয়ে বাড়ির পথ ধরলেন তিনি। আহিল সেদিকে না তাকিয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরালো। কেননা প্রিয়জনের সবকিছু সহ্য করতে পারলেও প্রস্থানের দৃশ্য কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে না সে। ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন আশরাফ মাহমুদ। তার স্ত্রী সৈয়দা আশরাফ মাহমুদ খুব মনোযোগ সহকারে ডাইনিং এ খাবার সাজাচ্ছেন স্বামী আর সন্তানের জন্য। শিমুল, আমার চা কোথায়? স্বামীর ডাকে চা হাতে রান্নাঘর ছেড়ে বেরিয়ে আসলেন তিনি। বিয়ে 30 বছর পরও স্বামীর মুখে শিমুল নামটা বেশ প্রশান্তি দেয় তাকে। ছোটবেলায় দাদি ডাকতেন তাকে এই নামে, পরে আস্তে আস্তে সবাই, কিন্তু দাদির পর একমাত্র স্বামীর মুখে তিনি এই নামটা শুনে এত শান্তি পায়। মা বাবা কখনো তাকে নাম ধরে ডাকেনি, আদর করে এক এক সময় এক এক আদুরের নামে ডেকেছে তাকে। আরফিকে দেখছি না। উপরে আছে, স্কুলের হোমওয়ার্ক করছে। ওর বিকেলের মিসটা 2 দিন যাবৎ আসছে না, কোনো ফোনও করেনি। আহিলটা 2 দিন ধরে বাড়ির বাইরে, ট্যুর নাকি ছাতা পাতা নিয়ে পড়ে আছে। দেশে ফিরে কই মা বাপকে সময় দিবে তা না, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রীর কথায় খানিকক্ষণ চুপ হয়ে রইলেন আশরাফ সাহেব। আজকে তো তার ফেরার কথা, ফোনে তো এমনটাই জানিয়েছিল আহিল। এদিকে বিড়বিড় করতে করতে আবারও রান্নাঘরে ঢুকলেন শিমুল বেগম। বাবা মেয়ের কথা বলতে বলতে মেইন ডোর খুলে ড্রয়িং রুমে ঢুকলেন। রান্নাঘর থেকে কাজের মেয়ে রানী বের হয়ে এসে নাজমুল ইসলামের হাত থেকে বাজারে ব্যাগটা নিয়ে রান্নাঘরে রেখে এলেন। এর মধ্যে মুনতাহা বেগমের স্নান সেরে মাথায় তোয়ালে পেঁচাতে পেঁচাতে ড্রয়িং রুমে এসে ঢুকলেন। স্টুডেন্টের বাসায় এভাবে হুট করে বলা নেই কোয়া নেই 3 দিন থেকে এলি, তারা কি ভাববে আমাদের সম্পর্কে? আর ফোন বন্ধ করে রেখেছিলে কেন? তারা কিছুই ভাববে না, তাদের মন যথেষ্ট ভালো। ফোন বন্ধ রেখেছি কারণ খুলে রাখার প্রয়োজন ছিল না, তাই রাখিনি। নিশি, বাবার লাইফে তোমার এই এত হয়েছে,
তার হিসেব না হয় বাবার থেকে নাও, কারণ লাইটটা তো বাবা দিয়েছে। আর কোনো কথা না বলেই নিশি নিজের ঘরে ঢুকে পড়ল। চোখগুলো তো সে রাস্তার মোড় পিছনে ফেলার পর থেকেই ভিজে আছে, আর এখন তো ভাসিয়ে দেওয়ার। আর ভালো লাগছে না কিছু ভাবতে। কান্নাগুলো গলায় এসে আটকে যাচ্ছে। হয়তো নিশি ইচ্ছে করেই আটকে রেখেছে। আর কাঁদতে চায় না সে। খুব কষ্ট হচ্ছে তার কাঁদতে। কলিজা ফেটে দম বন্ধ হয়ে আসে তার। আর নিতে পারছে না সে। সে ভালো থাকার অভিনয়টা আর করতে পারছে না। সে আর পারছে না। অনেকক্ষণ যাবৎ নাজমুল ইসলাম মেয়ের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। ভাবতে ভাবতে অনেকটা সময় তিনি দরজার সামনে পার করে দিলেন। বেশ কিছুক্ষণ ধরে মেয়ের দরজায় কড়া নেড়ে যাচ্ছেন তিনি, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আম্মি আম্মি করে ডাকতেই নিশি ভিতর থেকে দরজা খুলে দিল। কি করছিলাম আমি? কখন থেকে ডাকছি? আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়েছো কিনা আবার। না বাবা, ঘুমাইনি, বসেছিলাম। তারপর কেমন কাটালে 3 দিন? ভালো বাবা। আহিলা আর তোমার মাঝে কি কিছু হয়েছে আম্মি? নিশি এক পলক তার বাবার দিকে তাকিয়ে আবারও আগের মতোই দৃষ্টি স্থির করলো। তোমাকে নিয়ে বের হবার আগে আহিলা আমাকে ফোন করে পারমিশন নিয়েছিল। তার কথায় আন্দাজ করেছিলাম কিছু একটা হয়েছে তোমার সাথে। কিছুটা সময় তোমাদের দরকার ভেবে আমি পারমিশন দিয়েছিলাম, আর আরফিকে দিয়ে তোমার মাকে ম্যানেজ করিয়ে নিবে সে আশ্বাস আহিলা আমাকে দিয়েছিল। সবকিছু ঠিক আছে তো আম্মি? বাবার প্রশ্ন শুনে নিশি ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে গিয়ে বাবার বুকে মুখ লুকিয়ে তার পাশে বসে পড়ল। নাজমুল সাহেব পরম যত্নে মেয়েকে আগলে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাবা। বলো আম্মি। আচ্ছা বাবা, আমার প্রতি ওনার ভালোবাসাটা কি তোমার মতো নাকি মায়ের মতো? তোমার ভালোবাসাটা আমার বুঝতে হয় না বাবা, তুমি আমাকে অনুভব করিয়ে দাও। কিন্তু মায়ের ভালোবাসাটা। আর বলতে পারল না নিশি। এখন আর একটা শব্দ বের করাও তার পক্ষে সম্ভব না। কান্না মুহূর্তটা এই মুহূর্তে বড্ড বেমানান। আম্মি, তোমার প্রতি আহিলের ভালোবাসাটা ঠিক আহিলের মতো না, আমার মতো না, তোমার মায়ের মতো। মনে আছে ইউএনডিপির সাথে ভোর 4টে থেকে 6টা পর্যন্ত ভিডিও কনফারেন্সের জন্য যে 2 দিন আমাকে অফিস কোয়ার্টারে স্টে করতে হয়েছিল? তোমার ইমার্জেন্সি অফিস কলের আগের দিন মা চিটাগাং গিয়েছিল নানুর কাছে 7 দিনের জন্য। ভিডিও কনফারেন্সের দিন সকালে তোমাদের বিয়ে হয়েছিল। আহিলের সাথে এর আগেও আমার সামনাসামনি কথাও হয়েছিল তোমাদের বিয়ের ব্যাপারে। সেদিন আমি ওর কথায় অনেকটা অবাক হয়েছিলাম। আহিলা আর আহিলের পরিবার সম্পর্কে তোমার ফোপা আমার সাথে কথা বলেছিলেন। আহিলের বাবা নামি দামি বিজনেসম্যান, দুলাভাইও তো কোনো অংশে কম না। রামিসার জন্য আহিলকে দুলাভাইয়ের বেশ পছন্দ হলো। আহিল তখন সবেমাত্র জার্মান থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। দুলাভাই তার মা বাবার সাথে কথা বলে বিয়ের কথা এগিয়ে রাখলেন। তারপর রামিসার ওই ঘটনা, সেই থেকে আহিলকে জানা। প্রথমে তাদের অবস্থান, আমার অবস্থান, এর উপর দুলাভাইয়ের ব্যাপারটা কিভাবে নেন। তোমার পড়াশুনো, সবচেয়ে বড় কথা তোমাকে বিয়ে দিতে হবে, ব্যাপারটা কখনো আমার মাথায় আসেনি। আমি আহিলকে সরাসরি না করে দিই, কিন্তু তোমার প্রতি তার দুর্বলতা দেখে আমি তাকে ভেবে দেখবো বলে কথা দিয়েছিলাম। আর তোমার পড়াশোনা শেষ হবার পর এ নিয়ে ভাববো বলে কথা শেষ করেছিলাম। তোমাদের যেদিন বিয়ে হলো সেদিন আহিল আমার অফিস গিয়েছিল। আমি সবেমাত্র কাজ শেষ করে চেয়ারে গা এলিয়েছিলাম। এত সুন্দর পরিপাটি একটা ছেলেকে দেখে বেশ বিভ্রান্ত দেখেছিলাম সেদিন। এলোমেলো চুল নিয়ে নিষ্পাপ মুখ নিয়ে বসেছিল আমার সামনে। আমি কিছু বলার আগেই আমার হাত ধরে বলে উঠলো, আই এম সরি আঙ্কেল, আমি আপনার কথাটা রাখতে পারিনি। হোয়াট ডু ইউ সে? আঙ্কেল, আমি নিশিকে কিছুক্ষণ আগে বিয়ে করেছি, বাট এতে নিশির কোনো দোষ নেই, সে কিছুই জানতো না। বিলিভ মি। ইউ রাস্কেল, আমার মেয়ে কোথায়? এত বড় সাহস কি করে হয় তোমার? নিশিকে আমি আপনাদের বাসায় রেখে এসেছি। 2 দিন ধরে নিশির কোনো খোঁজ আমি পাচ্ছিলাম না। কোথায় কোথায় ওকে খুঁজেছি তা আমি নিজেও বলতে পারবো না। 2 দিন ধরে আমার গার্ডসরা আপনার বাড়ির সামনে, তারাও কিছু বলতে পারছিল না। আজ সকালে ওকে হাঁটতে বের হতে দেখা মাত্রই তারা আমাকে খবর দেয়। আমারও কি হয়েছিল আমি জানি না, ওকে ধরে এনে বিয়ে করে ফেললাম। এই 2 দিনে যতবারই আমার মনে হয়েছিল আমি ওকে হারিয়ে ফেলেছি, ততবারই আমি ওর প্রতি আরো কয়েক গুণ বেশি দুর্বল হয়ে পড়েছি। ও আমার মারণ বার হয়ে গেছে আঙ্কেল। I can't imagine my existence without her. নিশি আপনার কাছে থাকবে, এই বিয়ের কথা কেউ জানবে না। আপনি যেদিন বলবেন নিশিকে, আমি সেদিন পুরো দুনিয়ার সামনে আমার করে নিয়ে আসবো।
সেদিন আহিলের কথাগুলো শুনে আমি এতটা অবাক হয়েছিলাম যে কখন তার কলা ছেড়েছি তা আমি নিজেই বলতে পারবো না। সেদিন আহিলের কথা, ওর ছলছল করা চোখ, তোমার প্রতি ওর মেজেস্টি দেখে আমি স্পষ্ট বুঝেছিলাম তুমি সুখী হবার জন্য আহিলের একার ভালোবাসাই যথেষ্ট। তোমার আর কষ্ট করে তাকে ভালোবাসতে হবে না, নয়তো আহিল তোমাকে ভালোবাসার কষ্টটাও কোনোদিন করতে দিবে না। বাবার কথায় সোজা হয়ে বসলো নিশি। এই কথাগুলো বাবা তাকে এতদিন বলেনি। তুমি আমাকে এগুলো এতদিন বলনি কেন বাবা? আমি দেখতে চাইছিলাম তুমি আমাকে কথাটা লুকাবে কিনা, কিন্তু আমি বাড়ি ফিরাই তুমি গড় গড় করে খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলেছিলে। তোমাকে সেদিন আমার এতটাই স্বাভাবিক লেগেছিল যে মনে হচ্ছিল তোমার সামনে ঘটে যাওয়া কোনো কাহিনী আমাকে বলছো। All credit goes to your wife, Baba, because she'll teach me how impossible things takes is a possible. বলি নিশি আবার তার বাবাকে জড়িয়ে ধরে মুখ লুকালো। অসভ্যটা চেপে জড়িয়ে ধরে ধরে বাজে অভ্যাস করে দিয়েছে একদম নিশির। অফিসের কাজের চাপে দম বের হওয়ার উপক্রম হয়েছে আহিলের। সকালে না খাওয়ায় এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। দুটো স্যান্ডউইচ আর এক গ্লাস অরেঞ্জ জুস পেটে চালান করে দিয়ে আবারও কাছে লেগে পড়ল সে। আশরাফ সাহেব একটার পর একটা মিটিং হ্যান্ডেল করে যাচ্ছেন। দম ফেলারও ফুরসত পাচ্ছেন না তিনি আজকে। দুপুরের লাঞ্চ আওয়ারে সেই কখন পেরিয়ে গেছে। আজকে বাড়ি ফিরে না শিমুলের হাতে ঘর ছাড়া হতে হয় তা ভেবেই ফুল এসি রুমে ঘাম ছুটিয়ে যাচ্ছে তার। বিকেলের দিকে আহিল ইমার্জেন্সি হেলিকপ্টার দিয়ে চিটাগাঙে পৌঁছে গেল। তার বাবার সাথে কথা বলে ডিলিং এর সব প্রজেক্ট নিয়ে নিচ থেকেই সে শিপে উঠিয়ে দিয়ে আহিল রাত 12টার পর রিসোর্টে ফিরল। সারাদিনের ধকল এক নিমিষে ঝেঁকে ধরেছে এখন তাকে, কিন্তু এখন কোনোভাবেই সে ঘুমের কাছে সারেন্ডার করবে না। গায়ের কোট আর শার্ট খুলে রেখে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকে পড়লো ওয়াশরুমে। কাঁধের উপর তোয়ালে রেখে বা হাতে পিছনের চুলগুলো মুছতে মুছতে বিছানায় বসে এক কাপ কফি অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ড বয় কফি দিয়ে গেল। পাশের বেডসাইড টেবিলে নিজের ফোনটা নিয়ে সেন্সর দিয়ে লক খুলতেই নিশির দুষ্টুমি করার একটা ছবি ভেসে উঠল স্ক্রিনে। ছবিটা কালি তুলেছিল আহিল। বনফায়ারের সামনে বসে আহিলের জ্যাকেটটার বাড়তি অংশ টেনে টেনে কাক সেজে সবার সাথে দুষ্টুমি করছিল। আবার কখনো মাথার হুডিটা সম্পূর্ণ টেনে দিয়ে চোখে ঢেকে খিলখিলিয়ে হাসছিল নিশি। ছবিখানা আহিল তখনই তুলেছিল। এলোমেলো চুলগুলো গালের দুপাশে, হুডিটা চোখের নিচ পর্যন্ত টানা, শুধুমাত্র ঠোঁটগুলো দেখা যাচ্ছে। আগুনের সামনে বসে থাকায় সারা গায়ে লালচে হলুদের আবরণ খেলা করছে তার। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিল ফোনের স্ক্রিনের দিকে। স্ক্রিনের উপরে নিশির ঠোঁটগুলো স্লাইড করে যাচ্ছে সে। কি করছে এখন পিচ্চিটা? ঘুমাচ্ছে নিশ্চিত। আহিলের খুব ইচ্ছে করছিল ছুটে চলে যেতে নিশির কাছে, আদর করে ঘুম ভাঙিয়ে দিতে। আজ সকালে ঘুম থেকে টেনে তোলার আগে কি কান্না জুড়ে দিয়েছিল বাচ্চাদের মতো করে। ঘুমের মধ্যেই বারবার করে বলছিল আরো ঘুমাবো, আরো ঘুমাবো। আহিল সে কথা কানে না নিয়ে টেনে তুলেছিল বলে উঠে বসে হাতের মাসেলের দিকটায় বেশ জোরে একটা কামড় বসিয়ে দিয়েছিল সে। শাওয়ার নিতে গিয়ে দাঁতগুলো চোখে পড়েছিল আহিলের। কথাগুলো ভাবতে ভাবতে আনমনে হেসে উঠল আহিল। কফিটাতে চুমুক দিতে দিতে বেলকনির দিকে এগিয়ে গেল আহিল। বেশ ঠান্ডা পড়েছে ঢাকায়, যদিও এখন গরম বলা চলে। সেখানে দাঁড়িয়ে কফিটা শেষ করে রুমে ঢুকলো। নিশকে ফোন দিতে গিয়েও কিছু একটা ভেবে ফোন দেওয়া হয়নি আহিলের। বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই নিশিকে দূরে রাখার কষ্টগুলো ঝেঁকে ধরলো তাকে। পিচ্ছিটাকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে তার। কালকেও তো পিচ্ছিটাকে বুকে নিয়ে জড়িয়ে চেপে ধরে ঘুমিয়েছিল আহিল। সারা রাত মেয়েটা ছটফট করেছে ছেড়ে দেওয়ার জন্য। রাত বাড়ছে আর তার সাথে নিশিয়ে ঝেঁকে বসেছে আহিলের অন্তর আর ব্রেইনে। তার সাথে সাথে নিশিকে কাছে পাওয়ার ইচ্ছা পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে ঘুমটা তার বড্ড প্রয়োজন, না হলে এইখান থেকে সোজা মেন্টাল হসপিটালে গিয়ে উঠতে হবে তাকে। আয়নায় নিজেকে দেখে খুব রাগ হচ্ছে নিশির। কাল রাতে প্রতিদিনকার অভ্যাসের মতন 3 কোয়ার্টার আর স্লিভলেস গেঞ্জি পরেছিল সে।
রাতে তেমন ভাবে খেয়াল করেনি নিশি এর জন্য অসভ্যটা ফুল নেক জামা নিয়ে এসেছিল। ইস, কি করেছে ফাজিল, বদের বদ। একবার সামনে পাই সবগুলো চুল ছিঁড়ে হাতে ধরিয়ে দিব। আমি এখন বাইরে যাব কি করে? নিশি রাগে ফুঁসছে। বেটা ফাজিল গাড়িতে ঘুমের মধ্যেও চুমু খেয়েছে। ভেবেছে আমি বুঝিনি। ধান্দাবাজ কথাকার। আহিলকে বকতে বকতে নিশি ওয়াশরুমে গোসল সেরে বেরিয়ে আসলো। আজকে 10:20 থেকে